সুপ্রিয় উপস্থিতি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী আপনারা। তো আপনারা পরীক্ষা দিতে চলেছেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে। তো সেই পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস, সেটি হচ্ছে বেদিক অ্যাস্ট্রোলজি বা সনাতন অ্যাস্ট্রোলজি। এই সনাতন অ্যাস্ট্রোলজির পরে আমরা যাব মৌখিক পরীক্ষা নিয়েও কিছু আলোচনা আমরা করব। তো এই সনাতন অ্যাস্ট্রোলজি বা বেদিক অ্যাস্ট্রোলজিতে প্রথম আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে 12টি রাশি ও রাশি অধিপতির নাম। এটা তো আমরা জানি না? হ্যাঁ স্যার। জি স্যার, জানি স্যার। জানি, খুব সুন্দর। গ্রহের তুঙ্গ গৃহ কোনটি, নিচ গৃহ কোনটি, মূল ত্রিকোণ কোনটি, স্বক্ষেত্র কোনটি? এটি একে দেখাতে বললে আমরা দেখাতে পারবো? হ্যাঁ স্যার। সুন্দর। লগ্ন সাপেক্ষে কোন গ্রহ পাপ, কোন গ্রহ শুভ, কোন গ্রহ মারক, এটি আমরা কি লিখতে পারবো? হ্যাঁ স্যার, লিখতে পারবো। হ্যাঁ, সুন্দর। নক্ষত্র কয়টি আমরা জানি? 27টি স্যার। প্রত্যেক নক্ষত্রের নাম এবং অধিপতি গ্রহের নাম লিখতে পারবো? হ্যাঁ স্যার, পারবো। নক্ষত্র কত ডিগ্রি, একটা নক্ষত্র কত ডিগ্রি অবস্থান করে এটা জানি? 13 ডিগ্রি 20 মিনিট। যদি এখানে হয় যে একটি রাশির নাম উল্লেখ করে যদি দেওয়া থাকে যে হয়তো তুলা রাশিতে কি কি নক্ষত্র পড়েছে বা কুম্ভ রাশিতে কোন কোন নক্ষত্র পড়েছে, কোন নক্ষত্র কত ডিগ্রি অবস্থানে আছে, এটি কি আমরা লিখতে পারবো? পারবো। যদি নাম উল্লেখ থাকে তাহলে পারবো তো? নাম উল্লেখ থাকলে হিসাব করে বের করে যাবে। এই তো, তার মানে পারবো। ইয়েস স্যার। আচ্ছা, বিংশোত্তরী মতে কোন গ্রহের দশা কত বছর, এটা আমরা জানি? জানি। হ্যাঁ স্যার। জানি। কোন দশা কি ধরনের ফলাদেশ দেবে তা বিশ্লেষণ করুন যদি বলা হয়, তাহলে আমরা বিশ্লেষণ কিভাবে করব এটি জানি? এটা একটু দেখিয়ে দিলে ভালো হবে স্যার। বিংশোত্তরী মতে কোন গ্রহের দশা কত বছর এটা আমরা জানি, কিন্তু কোন দশা কি ধরনের ফলাদেশ দেবে তার বিশ্লেষণ, এটি ধরেন কোনো জন্ম তারিখ দেওয়া নেই। প্রশ্নটি হলো কোন দশা কি ধরনের ফলাদেশ দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরপত্রে কি লিখব, কিভাবে লিখব? স্যার এখানে তো দশাপতি শুভ, অন্তর্দশাপতি অশুভ, তাইলে মধ্যম শুভ। আবার দশাপতি অশুভ, অন্তর্দশাপতি শুভ, তাইলেও শুভ। দুইটাই যদি অশুভ হয় খুবই অশুভ। এখন কোন দিকে শুভ কোন দিকে অশুভ সেইগুলো একটু ভেঙে না লিখলে এক কথায় উত্তর দিলে কি 10 মার্কের প্রশ্নের উত্তর পাবো আমরা? না স্যার, পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা একটি হরোস্কোপ যার যার মতো, যদি জন্ম তারিখ দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলো, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা একটি জন্ম তারিখের হরোস্কোপ বসাবো। বসিয়ে তার কোন দশা চলছে, সেই দশা কেমন চলবে, অন্তর্দশা কেমন চলবে, এটা আমরা লিখতে পারবো না? একটি প্রশ্নের ব্যাখ্যা করলে ভালো হবে। হ্যাঁ, একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাবো আমরা 15 মিনিট। তো সেই 15 মিনিটের মধ্যে আমরা কি সেই হরোস্কোপের, বিশেষ করে একটি হরোস্কোপ তৈরি করে তার দশা অন্তর্দশা লিখে আমরা তার ফলাদেশ লিখতে পারবো না 15 মিনিটে? একটি দশা এবং অন্তর্দশার ফলাদেশ এটা আমরা লিখতে পারবো না? পারা যাবে, একটু দেখে নিতে পারলে ভালো হয়। তবে পারা যাবে, এটা শুভ গ্রহ, শুভ আর অশুভ গ্রহ একটু দেখে নিতে হবে, শুভ কিনা বা একটা শুভ একটা অশুভ এটা কিনা। যেমন আমাদের করতে হবে হয়তো একটি হরোস্কোপ তৈরি করতে হবে, যে যার যার মতো, বা জন্ম তারিখ দেওয়া থাকলে তো দেওয়া থাকলো,
যদি দেওয়া না থাকে তাহলে যে কোনো একটি হরস্কোপ আমরা তৈরি করে নেব। তা ধরে নিন আজকের তারিখের আমরা হরস্কোপ তৈরি করে নেব। তো আজকের তারিখে হরস্কোপ আমরা দেখি, লগ্ন কি একটু বের করুন। রবি তার মঙ্গল, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ বৃশ্চিক লগ্ন, কুম্ভে শনি, মিনে রাহু, মেষে কুম্ভে- মঙ্গল, বৃষে বৃহস্পতি, তারপরে বৃষে বুধ রবি, সাথে বুধ রবি, বুধ রবি, রবি আর মিথুনে শুক্র, এই হচ্ছে আমরা কন্যা- হরস্কোপটি তৈরি করব। কন্যায় চন্দ্র, কন্যা চন্দ্র, এই তো হরস্কোপটি তৈরি করে আমরা উত্তরপত্রে যদি প্রশ্নটি এইভাবে আসে যে বিংশোত্তরীর মতে কোন গ্রহের দশা কত বছর, কোন দশা কি ধরনের ফলাদেশ দেবে তা বিশ্লেষণ করুন, তাহলে আমরা এখানে যেহেতু সময় মাত্র 15 মিনিট এবং 10 মার্কের প্রশ্ন, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর দিতে হবে যে জন্ম তারিখটি হচ্ছে আজকে 14/6/2024, যে আমরা তারিখ নিচ্ছি 14/6/2024 রাত্র 8টা। এই হরস্কোপ তৈরি করে এইবার আমরা কিসের দশা দিয়ে শুরু হয়েছে? রবি স্যার, রবি রবি কত বছর পেয়েছে? 14 রবি পেয়েছে 1424 থেকে 18/8/27, 18/8/2027 এই পর্যন্ত রবির দশা পেয়েছে। তাহলে আমরা হ্যাঁ, রবির স্যার। পরে চন্দ্র 10 বছর, চন্দ্র 10 বছর, তাহলে 18/8/2037 এই 37 2037 পর্যন্ত যে কোনো একটি পূর্ণ দশার অন্তর্দশা আমরা উত্তর দিতে পারবো না 15 মিনিটে? একটু ব্যাখ্যা করে দেন স্যার, একটু যেমন যেমন ধরেন এর কথা চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর, চন্দ্র চন্দ্র, তারপরে হচ্ছে চন্দ্র রবি, তারপরে কি চন্দ্রের দশায় চন্দ্র 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 মঙ্গল স্যার, শুক্র, চন্দ্র রবির পরে কি? রবির পরে সারাইব, রবির পরে মঙ্গল আইব, ভুল না হয় সঠিক বলেন, চন্দ্রের পরে মঙ্গল, ওই রবির পরে চন্দ্র মঙ্গল, তারপরে চন্দ্র রাহু, রাহু, তারপর বৃহস্পতি, তারপরে চন্দ্র বৃহস্পতি, তারপরে চন্দ্র চন্দ্র বৃহস্পতি, চন্দ্র শনি, চন্দ্র শনি, তারপরে চন্দ্র চন্দ্র বুধ, কেতু, বুধ, হ্যাঁ, চন্দ্র বুধ, চন্দ্র বুধ, চন্দ্র বুধ, তারপরে চন্দ্র কেতু, চন্দ্র কেতু, চন্দ্র কেতু, তারপর চন্দ্র শুক্র। তারপরে চন্দ্র শুক্র। এই তো এই কয়টা জিনিসকে আমরা পরপর চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে আমরা লিখতে পারবো না? চন্দ্রের দশায় রবির অন্তর্দশা কেমন যাবে, চন্দ্রের দশায় মঙ্গল কেমন যাবে, চন্দ্রের দশায় রাহু কেমন যাবে, চন্দ্রের দশায় বৃহস্পতি, চন্দ্র শনি, চন্দ্র বুধ, চন্দ্র কেতু, চন্দ্র শুক্র, এটা আমরা লিখতে পারবো না? আর মোটামুটি এখানে তো চন্দ্র কোন ভাবপতি আছে, কোন ভাবে দৃষ্টি দিচ্ছে, অন্তর্দশা পতিকে যে কোন ভাবে আছে, এগুলোর সাথে বেশি বিষয় আমরা যে 15 মিনিট সময় পাবো সেই 15 মিনিটের ভিতর কি এই 9টা অন্তর্দশা আমরা লিখতে পারবো না? প্রথম কথা হচ্ছে 15 মিনিটে লেখা সম্ভব কিনা, আমাদের কি 10 মার্কের প্রশ্নে বেশি লেখা হয়ে যাচ্ছে কিনা এটি বুঝতে হবে আগে। স্যার সংখ্যা লিখতে হবে আর কি, প্রতিটি দশা অন্তর্দশা তো এই একটা এই যদি বিস্তারিত লিখতে হয় প্রতি, তো ধরেন না কোনটা 3 মাস 4 মাস 6 মাস 1 বছর এই থাকে, চন্দ্রের দশা অন্তর্দশা মধ্যে 3 মাস করে অন্তত থাকবে, তাহলে স্যার একটা চন্দ্রের দশা চন্দ্রের অন্তর্দশা অন্ততপক্ষে 2-3টা লাইন তো লিখতে হবে, 3টা লাইন লিখলে 21টা লাইন হবে।
হ্যাঁ, তো আমরা একটি মহাদশার যে 9টি অন্তর্দশা, এই 9টি অন্তর্দশার 9টা সেন্টেন্স আমরা লিখতে পারবো না, বা 9 দুগুণে 18টা সেন্টেন্স লিখতে পারবো না? এটা লেখা যাবে স্যার, 9 দুগুণে 18 লেখা যাবে। ভেবে দেখুন, আলাদা মানে করে আসতেই কেন পারে পারবে? যে 10 মার্কের যেহেতু একটি প্রশ্ন, তো প্রশ্নটিতে বলে বসলো যে কোন দশা কি ধরনের ফলাদেশ দেবে তা বিশ্লেষণ করুন। আমরা যদি একটু বাড়তি ভাবে করি যে একটি হরস্কোপ তৈরি করে তারপরে মহাদশা কয়টা লিখে যে কোনো একটি অন্তর্দশার আমরা ব্যাখ্যা করে দিলাম, সেক্ষেত্রে যে অন্তর্দশাকে আপনারা বেছে নেবেন সেই অন্তর্দশার সিরিয়াল অনুযায়ী আমাদের কেমন যাচ্ছে, দুটো করে সেন্টেন্স আমরা লিখতে পারবো না? সংক্ষেপে পারা যাবে যদি। তো লিখুন তো একটু চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে স্যার এখানে একটু বলতে চাচ্ছিলাম। বলেন, চন্দ্রের দশা চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে? স্যার সিরিয়ালে মনে হয় একটু ভুল আছে স্যার আমাদের। সিরিয়াল ভুল থাকলে তাহলে যখন লিখেছি তখন কোথায় ছিলেন? তখন স্যার আমি একটু, যেহেতু দুইজন কথা বলছে, তো এরপরে আমি আরেকবার একটু চেক করতে গেলাম, তখন আমার মতে মনে হলো যে প্রথমটাই ভুল আছে স্যার, ওই যে সরি ওই চন্দ্র রবি ওই জায়গাটা, বাকি সব সিরিয়াল ঠিক ছিল। রবিটা শুক্রের পরে আসবে। চন্দ্র চন্দ্র- রবি, তারপরে হবে রবি লাস্টে যাবে স্যার, রবি চন্দ্র একদম চন্দ্র মঙ্গল, রবি একদম শেষে যাবে স্যার, চন্দ্র চন্দ্র মঙ্গল, রবি। হ্যাঁ এটা এই, একদম তারপরে বেশি হবে যাবে। চন্দ্র মঙ্গল, তারপরে হবে চন্দ্র রাহু, তারপরে চন্দ্র বৃহস্পতি, তারপরে চন্দ্র শনি, চন্দ্র বুধ, চন্দ্র শনি হ্যাঁ। পরে চন্দ্র বুধ, তারপরে চন্দ্র কেতু, তারপরে চন্দ্র শুক্র, তারপরে আসবে চন্দ্র রবি। তারপরে চন্দ্র রবি। এই স্যার, এই জন্য তো Thank বললাম যে ভুল যেন না বলেন। এই জন্য স্যার আপনার লাইনটা শেষ হওয়ার পরেই স্যার আসলে বললাম স্যার, সরি স্যার। এই তাহলে এইবার আমরা এই হরোস্কোপ থেকে চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে এটা আমরা লিখতে পারবো না? স্যার আপনি একটু ব্যাখ্যা করে দেন। আপনারা একটু বলেন, যে কোনো একজন বলে ফেলুন। চন্দ্র কেতুযুক্ত এবং রাহু দৃষ্ট হয়ে অবস্থান রাহু দৃষ্ট, করছে, মানে সেই চন্দ্র চন্দ্রের ডুবে পরে গেছে। বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে চন্দ্র কেতুর উপরে। চন্দ্র হচ্ছে লগ্নের ভাগ্যপতি, ভাগ্যপতি আয় ভাবে কেতুযুক্ত এবং বৃহস্পতি দৃষ্ট। আমরা বলি যে একাদশ ভাবস্থ কেতু শুভ ফলদাতা, তাছাড়া চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তাহলে সেই চন্দ্র ভাগ্যপতি একাদশে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে, তাহলে চন্দ্রের দশায় চন্দ্রের অন্তর্দশা ভালো যাবে না? ভালো যাবে স্যার, ভালো যাবে স্যার, অবশ্যই ভালো ভালো যাবে। গেল স্যার, রাহুর জন্য একটু ডিস্টার্ব হবে স্যার, ভালো যাবে, মাঝে মাঝে হতাশা হবে। তার জীবনে পরিবর্তন হতে পারে, আয় উপার্জনের পরিবর্তন হতে পারে, কোনো প্রাপ্তি হতে পারে, এমনকি বিশেষ করে কোনো পাওনা টাকা আদায় হতে পারে, ভ্রমণ হতে পারে, যদিও ভ্রমণে বাধা হতে পারে তথাপিও ভ্রমণ হতে পারে। এরকম দু চার কথা বলে আমরা 2-3টে করে সেন্টেন্স লিখে যেতে পারবো না? হ্যাঁ স্যার, পারা যাবে স্যার। হ্যাঁ, স্যার এক্ষেত্রে তো চন্দ্র রাহুর সময় স্যার একটু অসুবিধা হতে পারে, যখন চন্দ্র রাহু আসবে তখন একটু সমস্যা হতে পারে। ক্লাস করে তাহলে আমরা কি হলো বলেন? হ্যাঁ স্যার, পারবো না কেন? এখানে স্যার মেইন চন্দ্রকে সাপোর্ট দেবে, কেতুই বেশি সাপোর্ট দেবে। কারণ বৃহস্পতি যেখানে বসে আছে সপ্তম ঘরে, অবশ্যই সুফল দিবে, কিন্তু এটা তো অসহায় অবস্থা, তার দৃষ্টি তো একটু দুর্বল। তো চন্দ্রকে কেতু সবচেয়ে সাপোর্ট দেবে। তাহলে জাতকের কোনো কাজে বারবার পরিবর্তন আসলেও নতুন পথ সৃষ্টি করে দেবে, উদ্যম পথ সৃষ্টি করে দেবে কেতু। এই চন্দ্রের দশাটা ভালো তাহলে যাবে কথা স্যার, কি দাঁড়ালো? কথা দাঁড়ালো যে ভালো কিছু হবে, এটাই তো। ভালো যাবে, ভালো যাবে স্যার, একদম 100% ভালো যাবে। হ্যাঁ, এবার চন্দ্রের মঙ্গলের সময় একটু খারাপ হতে পারে, রাহুর সময় চন্দ্র রাহুর সময় একটু খারাপ হতে পারে, আবার যখন চন্দ্র বুধ হবে তখন ভালো হবে, আর চন্দ্র বৃহস্পতির সময় আবার তার ভালো সময় আসবে। স্যার এগুলো ব্যাক করা যাবে স্যার, দুই এক কথা করে লেখা। হ্যাঁ স্যার, এই তো সুন্দর। একটু ভেবে নেওয়ার পরে অল্প সময়ের মধ্যে লেখা যাবে স্যার। একটা ব্যাখ্যা করে দিন একটু, যারা একটু কম বুঝতেছেন তাদের জন্য একটু করে দিন। এই মূল দশা চন্দ্র দশাতে যে মেন চন্দ্র দশা থাকে মহাদশা, এই মহাদশা অবভিয়াসলি ভালো যাবে, কিন্তু যখন অন্তর্দশা গুলো আসবে তখন চন্দ্র মঙ্গলকে ডিস্টার্ব করতে পারে, মঙ্গল লগ্নপতি হিসেবে ডিস্টার্ব করবে, অষ্টমপতি হিসেবে দূর আছে, ঠিক আছে। তো মঙ্গলকে পাপ বলা হয়েছে লগ্ন সাপেক্ষে, তো মঙ্গল পাপ, সেই হিসাবে মঙ্গল ষষ্ঠে আছে। হ্যাঁ, সেই মঙ্গলের দশাতে রূপ দোষ অবশ্যই হবে, দিতে পারে। এটা দুই এক দেখা অবশ্যই লেখা যাবে।
চন্দ্রের পর রাহু, রাহু আছে সে পঞ্চমে, তার এই পঞ্চমে থেকে রাহু কি করবে, চন্দ্র দশাকালে যখন রাহুর অন্তর আসবে তখন শিক্ষার দিকে বাধা দিবে, উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে, এটা একযোগে লেখা যাবে। সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে। তারপর যখন দর্শককে বিচারের সঙ্গে মতান্তর হতে পারে। তারপর ধরেন বৃহস্পতি যখন পরীক্ষা যে আসবে, তারিখে পড়বে আমরা নজর দিব কোন কোন দিকে। বৃশ্চিক লগ্নের লগ্নটা বৃশ্চিক, তো আমরা বৃশ্চিক লগ্নে আমরা দেখব মঙ্গল বুধ শুক্র তিনটি গ্রহ পাপ গ্রহ, চন্দ্র বৃহস্পতি শুভকারক গ্রহ। তো চন্দ্র লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ, আবার ভাগ্যপতি সে একাদশে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে, তার উপর বৃহস্পতি শুভ বৃহস্পতি সে কিনা দৃষ্টি দিছে, তাহলে আবার বৃহস্পতি মারক বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। হ্যাঁ, জনপতি মারা। তাহলে এই দৃষ্টিতে বিশেষ করে সেই জাতকের চন্দ্রের মহাদশাকাল অবশ্যই ভালো যাবে, তবে রাহু দৃষ্ট থাকার কারণে তার পরিবর্তনতা বা অতি ছোটাছুটি যেন না করে সেদিকে সতর্ক থাকতে বলা হবে। ওটা যখন চন্দ্রের সঙ্গে রাহু যখন আসবে সেই সময়কাল তো তার সেই বাধাগুলো আসবে, লেখাপড়া উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, তার সন্তানের শরীর কষ্ট হতে পারে। হ্যাঁ, এইভাবে দুটি তিনটি সেন্টেন্স লিখুন, যেমন চন্দ্রের দশা মঙ্গলের অন্তর্দশা, মঙ্গল ষষ্ঠে বসে আছে, তাহলে মঙ্গল পাপ গ্রহ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, তো মঙ্গলের দশাকালে তার রোগ ব্যাধি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, হাত পা ভাঙতে পারে, ছোটখাটো ধার কর্জ ঋণ হতে পারে। এইরকম দিয়ে দু তিনটি করে সেন্টেন্স লেখা আমাদের 15 মিনিটে তো এমন কোনো বিষয় না। আচ্ছা, অসুবিধা নাই, হয়ে যাবে স্যার। স্যার এখানে আমার একটা দীর্ঘদিনের প্রশ্ন, সমস্যা নাই, একটু বুঝতে হবে বিষয়টা, তাহলে সমস্যা নাই। হ্যাঁ, একটু বুঝে নিলে কিন্তু খুব একটা স্যার একটা এই যে না স্যার এখানে আমার একটা দীর্ঘদিনের প্রশ্ন স্যার, এই যে এই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ আবার মারক, হ্যাঁ, তো আমরা সবাই বৃহস্পতিটা কোন অবস্থানটাকে আমরা শুভ ধরে নেব আর কোন অবস্থানটাকে মারক ধরে নেব? ধনপতি হিসাবে এটা তো শাস্ত্রে কোনো মারক, পাইনি। ধনপতি হিসাবে বৃহস্পতিকে বৃশ্চিক মারক লগ্নের ধরা ক্ষেত্রে হয়েছে বৃশ্চিক লগ্নে, আর পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি শুভ ধরা হয়েছে। যখন মারক লগ্নাকান্ত হবে, যেমন শুক্র মঙ্গল পাপ গ্রহ, হ্যাঁ, শুক্র মঙ্গল বুধ পাপ গ্রহ, যদি বৃহস্পতি যদি পাপস্থ হয় বা কোনো যদি মারক গ্রহের সঙ্গে বা পাপ গ্রহের সঙ্গে থাকে, তখন সেটা মারক লগ্নাকান্ত হতে পারে বৃহস্পতি, সে কথা বলেছে। না বাবু, মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে, এটা বৃশ্চিক লগ্নে বলা হয়নি। বৃশ্চিক লগ্নে বলা হয়েছে বৃহস্পতি শুভ আবার বৃহস্পতি মারকও। মারক, হ্যাঁ হ্যাঁ, মারক বলা হয়েছে। তার বৃশ্চিক লগ্নে বৃহস্পতি কোনপতি হওয়ায় তার মারকত্ব কিছুটা লাঘব হয়েছে, সেখানে কোনপতি হওয়ায় ওনার মারকত্ব দোষটা কিছুটা কেটেছে ওই জায়গায়। হ্যাঁ, যদি মারকত্ব দোষ কাটে তাহলে রবি বুধের সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে, তাহলে চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর কেমন যাবে? সেইখানে তার ধনভাবে ডিস্টার্ব করলো, কিন্তু পঞ্চমে রাহু আছে, রাহুর মালিক বৃহস্পতি, সেখানে ওই ব্যক্তির জ্ঞানের চাহিদা বাড়াই দিতে পারে স্যার ওই দশাতে। বৃহস্পতি চন্দ্র অন্তর্দশা চলবে যখন স্যার, যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি। প্রিয় শিক্ষার্থীরা, ধরেন নীরজ বাবু উনার মতে যে উত্তর দিয়েছেন, এখানে কিন্তু যার যার মত অনুযায়ী উত্তর পেশ করতে হবে। মনে মনে ভাবতে হবে যে উনি যা বলেছে সেই উত্তর কিন্তু আমি দিব না, আমি অন্য ভাষায় আরেকটি উত্তর খুঁজে বের করব, এটা হচ্ছে টেকনিক। তো যেমন টিটু বাবু যে কথাটা বলবেন সেই অনুযায়ী ব্যাখ্যাটা না করে আমরা অন্যভাবে ভাষান্তর করে আমরা উত্তর দিয়ে বেরিয়ে আসবো, এটি কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। তাহলে একই জিনিস ফলাদেশও একই রকম হবে, শুধু ভাষার পরিবর্তন হবে। এটা যে শুধু পুঁথিগতভাবে শিখে রেখেছি তা নয়, কারণ আপনারা দেখবেন আগের কালে কোষ্ঠী যদি দেখেন তাহলে দেখবেন একটি কোষ্ঠী হাতে আসছে, কোষ্ঠীতে দেখবেন শুরু থেকে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ফলাদেশ করা হয়েছে। সব বইতে যে যে লাইনে যা লেখা আছে ঠিক তাই তাই ফলাদেশ দেওয়া হয়েছে। এইবার একজন দুইজন না, হাজারো মানুষের কোষ্ঠী ওই একইভাবে বিচার করা হচ্ছে এবং সংস্কৃতে লিখে দেওয়া হচ্ছে। এটি কিন্তু আসলে কোষ্ঠী হলো, এটা কিন্তু রোবোটিক কোষ্ঠী ছাড়া মানে মানব হাতে করা কোষ্ঠী হবে না, এটা আমি মেনে নিতে পারি না। এই জন্য ধরুন একজন বলছেন
যে চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা, তাহলে চন্দ্রের দশা শুভ যাবে, রাহু পঞ্চমে বসে আছে, তাহলে বিদ্যাভাবকে সে ডিস্টার্ব করবেই, কারণ পঞ্চমে রাহু থেকে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে, এমনকি সেই চন্দ্রের উপরও রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে যতই বৃহস্পতির দৃষ্টি থাকুক, রাহুর দৃষ্টি যে লগ্নের উপর এবং চন্দ্রের উপর পড়লো, তাহলে দশার ক্ষেত্রে এই চন্দ্রের উপর যে রাহুর দৃষ্টি পড়ার কারণে আর পঞ্চমে রাহু থাকার কারণে তার লেখাপড়ায় বা উচ্চশিক্ষায় বাধা আসবে। এই সময় তার মন শিক্ষার প্রতি থাকবে না, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা থেকে সরে আসবে এবং সে বারবার হোঁচট খেতে থাকবে। এমনকি ওই সময় তার পিতার অসুস্থতা হতে পারে, পুত্র সন্তান নিয়ে মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে, পুত্র সন্তান অবাধ্যগত হতে পারে, এরকম ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা 2-3টি সেন্টেন্স মাত্র লিখবো, এর বেশি না। জাতকের মধ্যে অলসতা সৃষ্টি হতে পারে না স্যার? অলসতা, হ্যাঁ অ্যাক্সিডেন্টও হতে পারে, হ্যাঁ আমরা লিখবো। ঋণের জাল আটকাতে পারে। পঞ্চম ভাব ঋণ করবে কেন? চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা। তার রাহুর মঙ্গলকে বাধা দিবে না, যখন রাহু চন্দ্র মঙ্গল প্রত্যন্ত দশা আসবে, রাহু দ্বাদশটি মঙ্গলে আবার লগ্নে, তো জাতকের মধ্যে এই স্বাস্থ্যের হানি হলে তো ঋণ হবে। আচ্ছা আচ্ছা, এরকম হতে পারে সে উত্তরাধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে বা পেয়ে হারাতে পারে, জমি বিক্রি করা টাকা নিয়ে চলে যাচ্ছে, সেই যাওয়ার পথে ছিনতাই হয়ে যাচ্ছে, এমন কিছু ইত্যাদি ইত্যাদি দিয়ে পরীক্ষার ক্ষেত্রে আমরা ফলাফল কিন্তু দিয়ে দিতে পারি। আচ্ছা স্যার, আমার মূল প্রশ্নটা হইলো এই আমরা বৃহস্পতির কোন অবস্থানটাকে মারক দেবো, এটা কিন্তু শাস্ত্রে কোন জায়গায় আমি পাইনি। বৃহস্পতি মারক বলা হয়েছে, কিন্তু বৃহস্পতি কোন অবস্থানটাকে মারক দেবো আমি আমার মনে যা ভাবনা বলার চেষ্টা করছি স্যার, দেখেন যদি মিলে, আর না হলে তো শুদ্ধ করে দেবে। বৃহস্পতির অবস্থান আমি প্রথমে মারক দেবো দ্বিতীয় ভাবে। বৃহস্পতি যদি বৃশ্চিক লগ্নে দ্বিতীয় বসে, তৃতীয় বসে, ষষ্ঠে বসে, অষ্টমে বসে, দ্বাদশে বসে, এই 2 নাম্বার ঘরে বসাবেন, এই 6 নাম্বার ঘরে বসাবেন, অষ্টমে এই ঘরে বসাবেন আর এই ঘরে বসাবেন। তৃতীয় বসলে তো, তৃতীয় স্থানে বসলে তো এই তার নিচস্থ জায়গা হয়ে যায়, তো একেবারে নিচস্থ। তা হোক নিচস্থ, আপনি 2-এ বসাবেন, 6-এ বসাবেন, 8-এ বসাবেন, 12-তে বসাবেন। বসায় যদি পাপযুক্ত পাপদিষ্ট থাকে তাহলে অবশ্যই সে মারক হবে। হ্যাঁ স্যার, আজকে একটা বড় স্যার, এটা আশা করি সবাই বসালে সে কিন্তু শুক্র দৃষ্ট হচ্ছে, যখন 6-এ বসাচ্ছি শনি রাহু দৃষ্ট হচ্ছে, যখন 8-এ বসাচ্ছি তখন কোনো দৃষ্ট হচ্ছে না, কিন্তু দৃষ্ট না হলেও কিন্তু সে অষ্টম ঘর হিসাবে তাকে মারক ধরা হচ্ছে। যখন দ্বাদশে বসাচ্ছি তখন কিন্তু মঙ্গল দৃষ্ট হচ্ছে, এবং দ্বাদশে অবস্থান করছে। আচ্ছা, যদি স্যার শুক্রের দৃষ্টি না থাকে বা মঙ্গলের দৃষ্টি না থাকে, তখন বৃহস্পতি ধনভাবে আর দ্বাদশভাবে থাকলে কি, কারণ মারক প্রতি মারক পাবে, বৃশ্চিক লগ্নের ধনকর্তৃ তো মারক, তাহলে ধনুতে বৃহস্পতি অবস্থান করবে, শুক্রের দৃষ্টিও থাকলো না, বা দ্বাদশে বসালে একটি গ্রহ মারক হলো, কথা হচ্ছে যে ধরুন পাপ গ্রহ মারক, শনি মারক, সে দ্বাদশে বসে আছে, সে আপনাকে যে কষ্ট বা যে আঘাত দেবে, আর বৃহস্পতি মারক হয়ে দ্বাদশে বসে সেই আঘাতটা একই রকম কিন্তু হবে না। এটা বুঝতে পারছি স্যার, আঘাতের এইবার বৃহস্পতি কোন দিক থেকে আঘাত দেবে? সম্মানের আঘাত দেবে, প্রতিষ্ঠায় আঘাত দেবে, যশে আঘাত দেবে, নেতৃত্বে আঘাত দেবে, এই সকল দিকে আঘাত দেবে। আবার দেখা যাচ্ছে রাহু যদি আঘাত দেয় তাহলে ওই শত্রুর আক্রোশ হবে, মামলা মোকদ্দমা হবে, উৎকট উদ্ভট ঝামেলা হবে, দাম্পত্য বিচ্ছেদ ঘটবে, পাপ কাজে লিপ্ত করবে, এই সকল দিকে আঘাত করবে। তো দেখতে হবে যে আবার ধরুন পাপ গ্রহ মারক হয়েছে, সেই মারক হয়ে তাকে, মারক মানে কি, পাপ গ্রহকে আটকে রাখা হয়েছে, চেপে ধরা হয়েছে, সে মারক হয়ে অবস্থান করছে। ও তখন কিন্তু বাঁচার জন্য এমন একটা ছটফট করবে, ওই ছটফটে ধরুন আমরা একটা কই মাছ ধরতে যাব, তো কই মাছ ধরতে গেলে ধরাটা কি এত সোজা? তা
তাকে ধরতে যাচ্ছি, ধরে আটকেছি, বা ধরুন ধরে এনে আটকেছেন, বালতির ভিতর রেখেছেন, এইবার সেখান থেকে আপনি হাত দিলেন, তাহলে কি করবে? ওর থাকার কথা নদীতে, ওর থাকার কথা ডুবায়, সে মুক্ত জায়গার থেকে এনে আটকা জায়গায় রাখলেন, এইবার তাকে ধরতে গেলেন, সে কি ছেড়ে কথা বলবে? বা শিং মাছ, সে যদি একটা কেতান দেয়, কাটা ফুটিয়ে দেয়, তাহলে কি না হতে পারে? অনেক কিছু হয়ে যেতে পারে না? এরকম দেখতে হবে। ঠিক আছে স্যার। তারপরে আমরা চন্দ্রের দশায় শনির অন্তর্দশার ক্ষেত্রে কি লিখবো? যে চন্দ্র শুভকারক গ্রহ, শনি তৃতীয় এবং চতুর্থ পতি হিসাবে বৃশ্চিক লগ্নে কি বলা হবে? শনিকে শনিকে কিছু বলা হয়নি। কিছু বলা হবে না, কিন্তু তৃতীয় এবং চতুর্থ পতি তার নিজ গৃহে মূল ত্রিকোণে আনন্দময় স্থানে অবস্থান করছে। তাহলে এই চন্দ্রের দশায় শনির অন্তর্দশা কি শুভ লিখবো না অশুভ লিখবো? শুভ অশুভ মিশ্র স্যার। আমরা লিখতে পারি মিত্র সমাগম, গৃহে অতিথির আগমন, তারপরে লিখতে পারি অংশীদারি ব্যবসা বাণিজ্যে উন্নতি, তারপরে লিখতে পারি সহকর্মীদের সাহসর্য লাভ, এগুলো লিখতে পারি না? শনি সাহায্য করবে স্যার, এখানে যেহেতু নিজ হ্যাঁ, সাহায্য নিজ করবে। ঘরে চতুর্থ। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের কাছ থেকে প্রাপ্তি, কন্যা সন্তানের শুভ প্রাপ্তি, এই সকল দিক দিয়ে আমরা লিখবো 3টি সেন্টেন্স বা 4টি সেন্টেন্স। তার বেশি তো আমাদের মনের মধ্যে রয়েছে, রয়েছে না? হ্যাঁ স্যার। সুন্দর। এইবার চন্দ্রের দশায় বুধের অন্তর্দশা কি লিখবো? হ্যাঁ বলেন। আপনাদের একটু ধারণা দেওয়া হচ্ছে, এটাই যে প্রশ্ন আসবে তা কিন্তু নয়, এটা একটু ধারণা দেওয়া হচ্ছে। স্যার এখানে বুধ আর শুক্র তো এখানে ঘর পরিবর্তন করছে। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার আমার এখানে একটা কোশ্চেন, চন্দ্রের দশায় শনিকে কিছু বলা হয়নি। হ্যাঁ, চতুর্থে শনি। হ্যাঁ, তো শনি তো নৈসর্গিক পাপ গ্রহ। হ্যাঁ, সেক্ষেত্রে কি মায়ের শরীর স্বাস্থ্য কি উন্নতি হবে? এটা কিভাবে অবশ্যই বলবো? উন্নতি হবে, যেহেতু কারণ সে তার নিজ গৃহে রয়েছে এবং শান্ত গৃহে, মকর অথবা অপেক্ষা কুম্ভের শনি শান্ত, কিন্তু সেই শান্ত শনি তার মূল ত্রিকোণে আনন্দের ঘরে বসে আনন্দ প্রদান করছে। তার চন্দ্র যে পীড়িত স্যার, এখানে চন্দ্র পীড়িত হয়েছে, কিন্তু চন্দ্র ভাগ্যপতি একাদশে থেকে সে পীড়িত হলেও সে তো শুভ ফলদাতা হবেই, আগেই তো বললাম। নাকি তার উপরে বৃহস্পতি স্যার? কেতুর যোগসূত্র থাকার কারণে, কারণ নবম দশম একাদশ ভাবস্থ কেতু শুভ ফলদাতা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। না আমরা কিন্তু প্রেডিকশন করতাম যে চতুর্থে যেহেতু শনি আছে, আর যদি এখানে চন্দ্র যেহেতু পাপ গ্রহ দৃষ্ট সেহেতু মায়ের তো একটু শরীর স্বাস্থ্য বলতাম আর কি। এবার ক্লিয়ার হলো স্যার। হ্যাঁ, তাহলে স্যার আমরা চন্দ্রের দশা বুধের অন্তর্দশাতে বলতে পারি বুধ অষ্টমপতি হলো রবির সাথে বেশি আছে, যে চন্দ্রের দশা অন্তর্দশাতে তার ওয়াইফের কর্মপ্রাপ্তি হতে পারে এবং ওয়াইফ দ্বারা তার কিছু অর্থনাশ হতে পারে, কিছু ভুল বিনিয়োগ হতে পারে, ভুল পথে পদার্পণ আহ্বান হতে হতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম হতে পারে, কোনো কলঙ্ক আসতে পারে, এইসব দিকই তো আসতে পারে। স্যার এখানে তো বুধ আর শুক্র ক্ষেত্র বিনিময় করেছে। ক্ষেত্র বিনিময় করেও কিন্তু বুধ রাজযোগ তৈরি করেনি এখানে। না স্যার, বৃহস্পতি আছে, দশমপতি আছে। তো বৃহস্পতি দশমপতি থাকাতে তো তার মিথ্যা বদনাম দুর্নাম অষ্টপতি যে দুষ্টা কিন্তু সপ্তমে বসে আছে স্যার। আবার এটা একাদশপতিও পাপ গ্রহ, ঠিক আছে। বৃহস্পতি বুধ তো এখানে বৃহস্পতির কথা বলবে, ভালো গ্রহ, রবির কথা বলবে। এখন তো তার অষ্টপতি দুষ্টা তো তার ঠিকভাবে কার্যকরী করতে পারবে না, বরং আমার মনে হচ্ছে সপ্তম ঘরটা আলোকিত হবে। কিছু কিছু নেগেটিভ ফল দেবেই, কারণ লগ্ন সাপেক্ষে বুধ পাপ, সে শুক্রের গৃহে অবস্থান করছে, আর শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময়ে রাজযোগ হয় না, এটি মাথায় রাখতে হবে। পাপটা তো কাটলো স্যার, পাপ তো কাটলো। হ্যাঁ, পাপ কিছু কাটার পরে অল্প অল্প ক্ষতি হবে, আমরা ক্ষতির পরিমাণ অল্প লিখবো। শুক্র এই বুধকে তো স্যার রবি অবশ্যই সাহায্য করবে এবং বৃহস্পতিও সাহায্য করবে। হ্যাঁ, সাহায্য করবে। পাপ অষ্টমপতি দোষের জন্য কিছু প্রবলেম হবে না স্যার। হ্যাঁ, কিছু অষ্টমপতিত্ব দোষ থাকবে, আয় পতিত্বর কিছু দোষ কিন্তু সেখানে রাহু দৃষ্ট থাকছে,
অর্থাৎ আয়পতিও হিসাবে সে যে সপ্তমে বসে আছে, এটি যে আয় উপার্জন বাড়িয়ে দেবে, ঝটকা ঝটকা কিছু দেবে তা কিন্তু দেবে না। তাহলে স্যার বিজনেস ক্ষেত্রে একটু লস হতে পারে, বা ওয়াইফের তোলে কিছু টাকা খরচ হতে পারে, ওয়াইফের সাথে কিছু মতামত করতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তাহলে এরকম আর ওয়াইফ যদি না থাকে তাহলে অংশীদারি কোনো বিনিয়োগ করতে পারে, বা ধরেন কামনা বাসনার জন্য বিনিয়োগ করতে পারে, মজা করার জন্য বিনিয়োগ করতে পারে, সেই বিনিয়োগে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম হতে পারে মনের অভিলাষ পূর্ণ করার জন্য মাসে হয়তো একটি শার্ট দরকার, 5টি শার্ট কিনলো, কেনার কারণে বিনিয়োগে বেশি বিনিয়োগ করলো, বেশি আঘাত খেলো, এমন হতে পারে। তো রবি বৃহস্পতি স্যার এই তো এত সাপোর্ট থাকা সত্ত্বেও বুধ ভালো গ্রহ হিসাবে ক্ষতি করেই যাবে। হ্যাঁ করবে, এটা করবে। ঠিক আছে এইবার হচ্ছে তারপরে চন্দ্র কেতু অবশ্যই শুভ ফল দেবে। ওই যে চন্দ্র কেতু, এটা শুভ ফল। জীবনে যদি কারো লটারি প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি জীবনের থেকে থাকে তাহলে এই সময়টায় পাবে। লাইফ স্টাইল বদলানোর সুযোগ সেই সময় পাবে। বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ এই সময় পাবে, বা ধরুন আত্মীয় স্বজনের সাথে সখ্যতা এই সময় পাবে। হ্যাঁ, যা যদি প্রাপ্তি আছে চন্দ্রকেতু সময় আসে এই জাতকের প্রাপ্তি হবে। এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলোও কিন্তু আবার চালু করাবে। মানে জ্ঞান গরিমা সখ্যতা সকল কিছু টেনে নিয়ে আসবে। আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য এগুলো সব মিটিয়ে দেবে। এগুলো কিন্তু কলহ বাঁধাবে না। কিন্তু পরীক্ষার দিনে এই তারিখ এই সব থাকবে না, অর্থাৎ চন্দ্রের দশা চন্দ্রের অন্তর্দশা নাও পড়তে পারে আমাদের, বা আমরা বৃহস্পতির দশায় বৃহস্পতি অন্তর্দশা লিখবো, বা শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা লিখবো, কিন্তু আমাদের জিনিসটুকু জেনে রাখতে হবে, সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। তারপরে আসবে চন্দ্র শুক্র। এবার শুক্র কিনা অষ্টমে বসে আছে ষষ্ঠপতি, এর ক্ষেত্রে কি লিখবেন? সপ্তম দ্বাদশপতি অষ্টমে বসে আছে, তা চন্দ্রের দশায় শুক্রের অন্তর্দশা কি লিখবেন? চন্দ্রের দশা তার শুক্র দশা তার মনের চঞ্চলতার জন্য তার বিজনেস অংশীদারের সঙ্গে লস হতে পারে, কারণ শুক্র তো চন্দ্রকে দেখতে পারে না, মোটামুটি লস হতে পারে। এবং ওয়াইফের তো প্রথম কথা বলেন তার মনের শান্তি বিঘ্নিত হবে, সঞ্চিত অর্থ নাশ হবে, এগুলো আগে বলে চঞ্চলতাই তো মনের চঞ্চলতা হবে, এরকম কিছু। তবে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, আমরা যার দশা বিচার করছি স্যার তার বয়স মাত্র 14 বছর, সেখানে বিজনেস ওয়াইফ এগুলো তো আসবেই না এই দশার ভিতরে। তার লেখাপড়া একদম রাইট পয়েন্ট, একদম পারফেক্ট কথা বলেছেন একটা কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে চন্দ্রের দশায় রবি। চন্দ্রের দশায় রবির অন্তর, রবি কর্মপতি, কর্মভাবে হচ্ছে শনির দৃষ্টি, আর কর্মপতি কিনা সপ্তমে বুধযুক্ত হয়ে বসে আছে। এক্ষেত্রে কি লিখবেন বলেন? এক্ষেত্রে স্যার চন্দ্র দশা রবি তার এই সপ্তম ঘরটা উজ্জ্বলী করে। নবম দশমপতি ভালো যাবে স্যার, নবমপতি চন্দ্র, দশমপতি রবি অবভিয়াসলি স্যার খুব ভালো যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এই চন্দ্র রবি দশাতে ভালো যাবে স্যার, নিঃসন্দেহে বলা যায় স্যার। কর্মপ্রাপ্তি হতে পারে এটা ভাগ্য যুগে, এবং কর্মপ্রাপ্তিতে স্যার উন্নতি হবে স্যার, এটা 100% বলা যায়। কর্ম লাভ করতে পারবে নাকি তার ওয়াইফে কর্ম লাভ করতে পারে এবং বিজনেসে লাভবান হতে পারে। হ্যাঁ, সুন্দর। এই সময় অবশ্যই পজিটিভ যাবে, কারণ এই শনির দৃষ্টি অতটা ক্ষতি সাধন করবে না, কারণ রবি সে বৃহস্পতির কোলে বুধকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছে। এই তো আমরা এভাবে লিখতে পারবো না। ধরেন প্রশ্ন সহজ আসলো, আমরা একটু কঠিন করলাম, এইটা করতে পারি না আমরা? একটু পারবো স্যার, কিছু তো লিখতে পারবো, সবাই লিখতে পারবো। সুন্দর। তাহলে এটি যদি পারি তাহলে এরপরে আসি আমরা বিদ্যা শিক্ষায় জ্যোতিষের কি কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে স্যার। যদি জ্যোতিষের বিদ্যা শিক্ষায় ভূমিকা থেকে থাকে তাহলে কোন ভাব থেকে বিদ্যা শিক্ষা বিচার করা হবে?
চতুর্থ পঞ্চম, উচ্চশিক্ষা নবম, চতুর্থ তৃতীয় পঞ্চম এবং নবম। বিচার করা তৃতীয় হয়। স্যার দত্ত। যে কোনো আচ্ছা, ঠিক লগ্ন আছে। সাপেক্ষে জাতকের বিদ্যা নির্ণয় কি সম্ভব? স্যার প্রশ্নটা বুঝিনি। আমরা মানে ধরুন বিদ্যা শিক্ষায় জ্যোতিষের ভূমিকা আছে কিনা, আমরা বলবো আছে। এইবার যদি থাকে কোন ভাব থেকে বিদ্যা শিক্ষা বিচার্য, আমরা লিখবো চতুর্থ থেকে প্রাথমিক শিক্ষা, পঞ্চম থেকে উচ্চ শিক্ষা এবং নবমের সহযোগিতা লাগবে চতুর্থ এবং মানে প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষায় নবমের সহযোগিতা লাগবে। উত্তর হয়ে গেল। এইবার যে দশমটা লাগবে না? উচ্চ শিক্ষা ক্ষেত্রে দশমটা লাগবে না? ধরেন দশম, হ্যাঁ, দশম করতে পারেন। সহযোগিতা লাগবে হিসাবে ধরলেন। এইবার একটি প্রশ্ন যদি ঘুরিয়ে আসে যে যে কোনো লগ্ন সাপেক্ষে জাতকের বা জাতিকার বিদ্যা নির্ণয় কি সম্ভব, একটি প্রশ্ন একটু আঘাত দিয়ে দিই। আমরা প্রশ্নটা কি বুঝতে পারছি? যে অবশ্যই সম্ভব। বুঝতে পারছি। এইবার হ্যাঁ না বিশ্লেষণ করুন। তাহলে কি বিশ্লেষণ করব? হ্যাঁ বললে তো স্যার একটা ছক নিয়ে বিশ্লেষণ করতে হবে বা একটা ডেট নিয়ে বিশ্লেষণ করতে হবে। এটা কথা হচ্ছে যে যখনই প্রশ্ন যদি থেকে বসে যে যে কোনো লগ্ন সাপেক্ষে জাতকের বিদ্যা নির্ণয় সম্ভব, যদি হ্যাঁ বা না বিশ্লেষণ করুন, তাহলে তখন আমরা বিশেষ করে যে লগ্ন সাপেক্ষে বিদ্যাপতি চতুর্থ পঞ্চমপতি পাপ তার একটি ছক নেব, আর যে লগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি শুভ তার একটি ছক নিয়ে আমরা বিদ্যাটাকে বিশ্লেষণ করে দেব। হবে না? সুন্দর বলছেন স্যার। হ্যাঁ, হবে না? স্যার হবে স্যার। তাহলে কৌশল কেমন হবে বলেন? মারাত্মক কৌশল। এটা ভালো হবে নাকি লগ্ন যে কোনো লগ্ন দেখায় তার চতুর্থ পঞ্চমপতি দেখাবো আর হচ্ছে নবম দশমপতি দেখায় দেবো, দেখায় দিয়ে লিখবো। এইবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে যে কোনো লগ্ন সাপেক্ষে বিদ্যা নির্ণয় সম্ভব, হ্যাঁ না বিশ্লেষণ করুন, সেক্ষেত্রে আমরা কিন্তু যে লগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি পাপ আর যে লগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি শুভ এইরকম দুটি ছক আমরা বসিয়ে দিলাম। আমাদের তো এই প্রশ্ন আসতেছে না, যদি আসতো কনফার্ম হতাম যে আসবে, তাহলে না আমরা এখানে দুটি লগ্নকে বের করে নিতাম। না স্যার একটা হিন্ট দিয়ে দেন স্যার, চতুর্থ কোন লগ্ন সাপেক্ষে চতুর্থ পাপ পঞ্চম পাপ, একটা হিন্ট দিয়ে দিলে আমরা একটু। আপনারা বললে তো হয় কোন লগ্নের ক্ষেত্রে চতুর্থ পঞ্চমপতি পাপ বলেন। এই চতুর্থ পতি মেষ লগ্নের সাপেক্ষে তো শুভ চতুর্থ পঞ্চম, তারপরে বিষ লগ্নের সাপেক্ষে পঞ্চমপতি চতুর্থপতি, বিষ লগ্নের সাপেক্ষে এখানে মিথুন লগ্নের সাপেক্ষে মকর লগ্ন সাপেক্ষে দেখেন চতুর্থপতি কিন্তু পাপ, মঙ্গল পাপ। হ্যাঁ, হুম একটু আমরা বের করতে পারি না? হ্যাঁ এইবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে না, কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি নয়, কুম্ভ। মীন লগ্নের ক্ষেত্রে কি আছে? দ্বিতীয় তৃতীয় চতুর্থপতি দেখেন পাপ। মীন লগ্নের ক্ষেত্রে মনে হয় কন্যা লগ্ন সাপেক্ষ চতুর্থপতি পাপ হবে স্যার। কন্যা লগ্ন, পাপ। আর কন্যাতে আমরা পাপ পাবো। মেষ লগ্ন সাপেক্ষে বুধ হবে না, বৃষ লগ্ন না মীন লগ্ন স্যার নিতে পারেন, মীন লগ্ন আর মকর লগ্ন নিতে পারেন। হ্যাঁ, দুটো পারলে আমরা দুটো বসায় দিই, আর দরকার কি? মকর লগ্ন আর মীন লগ্নে ভালো, কারণ মকর লগ্ন মীন লগ্নে তো স্যার চতুর্থপতি আর সপ্তমপতি ও দোষ আছে, বুধ তো পাপ হবেই। বৃষ লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থপতি রবি শুভ। এবার কর্কট পঞ্চমপতি শুভ, লগ্নে শুক্র পাপ। কর্কট লগ্নে চতুর্থপতি পাপ কিন্তু পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ। হ্যাঁ, পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ। তাহলে যে কোনো লগ্ন সাপেক্ষে বিদ্যা নির্ণয় সম্ভব, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় বাধা হতে পারে এইরকম একটা আমরা তুলা লগ্ন, মকর লগ্ন, মীন লগ্ন একটি চার্ট বসিয়ে দিলাম, বাকি অন্য কোন লগ্নের একটি চার্ট বসিয়ে দিয়ে তাদের উচ্চ শিক্ষা হতে পারে, এইরকম একটি উদাহরণ আমরা দিয়ে দিতে পারি না? পারবো স্যার।
15 মিনিট সময় যত বেশি লিখে নিতে পারি তত ভালো না? হ্যাঁ স্যার। সুন্দর। এইবার হচ্ছে কর্মকারক গ্রহ বা কর্মভাব কোনটি? দশম। শনি, কর্মভাব দশম। হ্যাঁ দশম। এইবার কর্মভাব দশম আর কর্মকারক গ্রহ কোনটি? শনি। কর্মকারক শনি তো স্যার কর্মফলদাতা শনি। রবি। কর্মফলদাতা শনি। প্রশ্ন কর্মকারক রবি। যে কর্মকারক গ্রহ কোনটি আর কর্মভাব কোনটি? কর্মভাব হচ্ছে 10। এইবার কর্মকারক গ্রহ দশমের যে অধিপতি গ্রহ সেই তো কর্মকারক, তাই না? নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লগ্ন সাপেক্ষ তো ঘুরেই যাবে, এটা তো ঠিক, লগ্ন সাপেক্ষ তো ঘুরবেই। আরে কর্মকারক গ্রহ বা ভাব কোনটি যদি আমরা বলি, তাহলে কর্মভাব হচ্ছে দশম ভাব, আর দশম ভাবের অধিপতি যে, যেমন দশম ভাবের অধিপতি সপ্তমে রবি বসে রয়েছে, এই তো কর্মকারক। ঠিক ঠিক তো, একই জিনিস তো। মানে একটা হচ্ছে ভাবপতি গ্রহ আর একটা হচ্ছে ভাবস্থ গ্রহ। মানে ভাবটা কোনটা? তা ভাবের অধিপতি তো রবি, কর্মভাব। আর কর্মভাবস্থ যে গ্রহ, যদি এই ঘরে এখন এখানে মঙ্গল বসে থাকতো, তাহলে কর্মভাবস্থ গ্রহ কি হতো? মঙ্গল হতো না? মঙ্গল হইতো। যেই গ্রহ থাকবে সেই গ্রহই হবে। ভিডিও সব যে অফ। গ্রহে- পরীক্ষা মনে হয় দেওয়ার ইচ্ছা নেই। যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ভিডিও এইভাবে অফ থাকতো না। কারণ দেখুন, আমি ইতিমধ্যে অ্যাডভান্স দেখেছি সুমন হাজারিকে, অ্যাডভান্স দেখেছি দেবনাথ বাবু, বাবুল দেবনাথকে, অ্যাডভান্স দেখলাম রাজিয়া সুলতানাকে। এই তিনজন কিন্তু অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে। তো সুমন হাজারি এত অসুস্থ, 2-3টি অস্ত্রোপচারের পরে ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে কেমো দিয়েছে ধারকৃত টাকা দিয়ে, তারপরেও সে পরীক্ষার ফিস 6,500 টাকা সে পাঠিয়ে দিয়েছে। যে 2টি পরীক্ষার ফিস 6,500 টাকা সে পাঠিয়ে দিয়েছে। এবং বাবুল দেবনাথ সেও পাঠিয়ে দিয়েছে। আর আজকে রাজিয়া সুলতানা উনিও পাঠিয়ে দিলেন। তো এই তিনজন অলরেডি পাঠিয়ে দিয়েছেন। এবং বাবুল দেবনাথ দেখুন, সে দোকানদারি করছে ঈদের সময়, মশলার দোকানদার, তারপরেও কিন্তু সে দোকানদারি করছে এবং ক্লাস করছে। সুমন হাজারির মতো অসুস্থ মানুষ ধরুন নামাজ পড়তে গেছে, কিন্তু সে কিন্তু জানার আগ্রহ কত, সেই আগ্রহ নিয়ে সে কিন্তু ক্লাস করছে যে পরীক্ষা সে দেবে। রেজাল্ট যাই হোক। এইবার তাহলে যদি বাইসেন্স প্রশ্ন হয়ে থাকে, ধরেন 10/5/2001 সকাল 7টায় জন্ম হলে তার কি কর্ম এবং কর্মভাগ্য কেমন হবে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটি মাত্র উদাহরণ শিখব, এই মাধ্যমে আরো বহু প্রকার প্রশ্ন আসতে পারে। 10/5/2001, 10/5/2001 এই হচ্ছে জাতকের জন্ম সকাল 7টায়, 7 AM, এটা ঢাকা। এই ঢাকা বা ইন্ডিয়া যদি জন্মস্থান না দেওয়া থাকে, আমি সকালে কিন্তু বলেছি, সেক্ষেত্রে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির পরীক্ষা যখন হবে তখন কলকাতা ধরবো, আর বাংলাদেশ ওই বিএনএস একাডেমির যখন পরীক্ষা হবে তখন আমরা ঢাকা ধরবো। তো ধরে নিলাম আমরা ঢাকা। তো এই 10/5/2001 যদি জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে এই জাতকের কর্ম কি হবে, কর্মভাগ্য কেমন হবে, এটি বিশ্লেষণ করতে হবে। আমরা কি এটা বিশ্লেষণ করতে পারবো? কোন কর্ম হবে এবং কর্মভাগ্য কেমন হবে, এটা বিশ্লেষণ করতে পারবো? পারবো স্যার, পারবো। পারবেন না কি কি? স্যার সবাই যেহেতু চুপ, একটু তবুও হিন্স দিয়ে দিলে মনে ভালো হবে। সবাই যেহেতু চুপ, এই তারিখটা আমি হিন্স দিয়ে কি করব? এই তারিখের হরোস্কোপটা করলাম, এবার একটা হিন্স আর কি,
এই তারিখটা যে কোনো তারিখ দেন না স্যার। তাহলে সবাইকে যে কোনো হরস্কোপ তারিখ করতে দেবো। ধরেন এই যে হরস্কোপটি তৈরি করা আছে এটাই ধরে নিন 10/5/2001 ধরে নিলাম। ঠিক আছে স্যার। এইবার ধরে নিলে এর কর্মকারক গ্রহ কি বলছে যে কর্মপতি হচ্ছে দশম রবি। তাহলে এই রবি কিনা সপ্তমে বসে আছে, তাহলে আমরা বৃহস্পতি এবং বুধ যুক্ত হয়ে বসে আছে, তাহলে আমরা এখানে তার কর্মভাগ্য কেমন তার বিশ্লেষণ করব এবং কোন কর্ম হবে সেটি বিশ্লেষণ করব। তাহলে কোন কর্ম হবে আর কর্মভাগ্য কেমন হবে বলেন, আপনারা বলেন আপনাদের ভিতর থেকে কেউ কি কর্ম হবে তার। আর দশমপতি রবি যেহেতু সপ্তমে আছে তার ব্যবসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ বলেন বলেন কি কর্ম হবে আর কর্মভাগ্য কেমন হবে, এর পাঁচটা বাক্য আমরা লিখব। তাহলে কি লিখব? 2-3 জনে বলতে হবে, রেডি থাকেন। 2-3 জনে বলতে হবে, এরপরে যে বলবেন রেডি থাকবেন। স্যার ওর ওর সবচেয়ে ভালো কর্ম হবে জলের কর্ম বা চন্দ্র জাতীয় যে কর্ম সবচেয়ে ভালো হবে স্যার। এখানে যদি কর্ম নেই চন্দ্রের কর্মটা আমরা আগে নেব, চন্দ্রের কর্মটা সবচেয়ে বেশি ভালো হবে। দশমপতি সপ্তমে আছে, আমি একটু বলে দিই। দশমপতি তো রবি। সপ্তমে আছে, সে গুরুগিরি শিক্ষকতা কি পাবে না? অবশ্যই অবশ্যই হবে। দশমপতি রবি শস্যের ব্যবসা বাণিজ্য সে কি করতে পারবে না? ব্যবসা এগুলো কি করতে পারবে না? বাড়ি ভাড়ার ব্যবসা সে কি করতে পারবে না? 2-3 জনে বলেন না, 2-3 জনে বলেন কি কি করতে পারবে বলেন। স্যার এক্ষেত্রে স্যার পঞ্চমপতি বৃহস্পতি সে সপ্তম আছে স্যার, রবির সঙ্গে যুক্ত হয়েছে। পঞ্চমপতি এবং দশমপতি কানেকশন তাকে স্যার বিশেষ করে স্যার গুরুগিরি এবং টিচার সে শিক্ষকতা 100% করতে পারে স্যার। এই দিক থেকে স্যার একটা সিম্বল পাওয়া যায় স্যার। তার শিক্ষকতার দিক থেকে স্যার সে ব্যবসায়িক এবং শিক্ষকতার দিক থেকে স্যার অর্থ ইনকামের একটা যোগ স্যার পাওয়া যেতেই পারে এখানে স্যার। অধ্যাপনা ওকালতি হ্যাঁ রবির আসতে পারে। এই যে কর্মভাগ্য কেমন যদি বলি, তাহলে কর্মভাগ্য এখানে কি ভালো ছাড়া আমরা খারাপ বলতে পারবো না স্যার? ভালো হবে স্যার। তাহলে ভালো হবে। তাহলে এবার কোন কোন কর্মে তার ভাগ্য উন্নতি হবে এইরকম কিছু বিশ্লেষণ আমরা করে যাব। তো সেই বিশ্লেষণটা কি আমরা করতে পারবো? আরো 2-1 জন বলুন। যেহেতু স্যার রবি যুক্ত এবং বৃহস্পতির সাথে আছে, ওনার জন্য কনসালটেন্সি, পাশে যদি আইন পেশা হয়, বুধ যেহেতু আছে সেখানে কনসালটেন্সি আইন পেশা ব্যবসা হিসেবে নিলে ওনার জন্য খুবই ভালো। বুধকে ওখানে বাদ দেন, বুধ পরে আসবে। ওখানে অষ্টমপতি দ্বাদশপতি এইসবটা একটু বের করেন, খালি ওই একটা দেখে বললে ভুল করে ফেলবেন। আসলে এমনিতেও বের করেন তো এমনিতেও 10/5/2001 দুটি ছক হোক, তাহলে দুটি ছক হলে আপনারা পার্থক্যটা কি বুঝে ফেলতে পারবেন। বৃষ লগ্ন, হ্যাঁ বৃষ লগ্ন, লগ্নে শনি বৃহস্পতি বুধ, শনি বৃহস্পতি বুধ, শনি কম্বাস, দ্বিতীয় রাহু, কোথায় রাহু? রাহু মিথুনে রাহু, মিথুনে রাহু, বৃশ্চিকে চন্দ্র, বৃশ্চিকে চন্দ্র, ধনুতে মঙ্গল কেতু, ধনুতে মঙ্গল কেতু, মিনে শুক্র, মিনে শুক্র, মেষে রবি। তাহলে কে এখানে কর্মকারক কে? শনি স্যার। শনি। আর কর্মভাবে কোনো গ্রহ নেই। তাহলে ইনার কর্মপতি রাজ্যকারক গ্রহ যে ভাগ্যপতি এবং কর্মপতি সে লগ্নে বসে আছে। বৃহস্পতি অষ্টম এবং আয়পতি বৃহস্পতিকে নিয়ে এবং ধনপতি পঞ্চমপতি বুধকে নিয়ে। তাহলে এই বেটা কি দোষ করেছে বৃষ লগ্নের ক্ষেত্রে বলেন? শনি তো কম্বাস্ট স্যার। হোক কম্বাস্ট হয়েছে কি কারণে? এইখানে কম্বাস্ট হলেও তো শনির শুভত্ব থাকবে স্যার। নবম দশমপতি লগ্নে আছে, তার উচ্চ ক্রমস্থ প্রাপ্ত হবে বলতে পারেন যে বৃষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ গ্রহ, সেই বৃহস্পতি শুক্রের গৃহে অবস্থান করছে, তার সেই সঙ্গে বুধ যুক্ত হয়ে বসে আছে।
কিন্তু রাজ্যকারক গ্রহ ভাগ্য কর্মপতি সে লগ্নে বসে আছে, তাহলে ইনার কর্ম কি হবে আর কর্মভাগ্য কেমন হবে, এর উপরে আর ইনার স্যার ভালো হবে। এবং স্যার একাদশে দশম দৃষ্টি, মানে দশমে শনির নিজের দৃষ্টি আছে, দশমে নিজের পরে নিজের দৃষ্টি, গ্রহ লগ্নে থেকে তার দশম দৃষ্টি তো সে কর্মভাবে দিয়েছেই। আর এখানে বৃহস্পতি আর শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে বৃহস্পতি এখানে শুভ হয়ে গেল। বৃহস্পতিও তো এখানে সাপোর্ট করবেই কর্মকে, কারণ ক্ষেত্র বিনিময় আছে। ষষ্ঠপতি সে তো মানে একাদশে গিয়ে ক্ষেত্র বিনিময় করেছে। একাদশে ক্ষেত্র এই যোগ স্যার বিশাল যোগ। একাদশে ক্ষেত্র বিনিময় হলো স্যার এই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র, মানে বৃহস্পতির দোষটা কিছুটা কাটবে না, আর লগ্নে বৃহস্পতি তো অবশ্যই স্যার ভালো ফল দেবে। যদি ভালো ফল দেয় তাহলে এর কর্ম কি হবে? বলেন বলেন বলেন, দু তিন জনে দু তিন রকম বলুন, তার ভিতর থেকে আমরা প্রশ্নে আমাদের মতো ঘুরিয়ে আমরা লিখবো। আমি তো বলছি পরীক্ষা কিন্তু জমি জমা সংক্রান্ত পরীক্ষা কিন্তু আমিও দেবো, কারণ আমি চুপ করে তো বসে থাকতে পারবো না। জমি জমা সংক্রান্ত কেমন হবে? জমি সংক্রান্ত তো কর্ম হবেই না। এখানে কর্ম হতে গেলে গুরুগিরি হবে, আর শনির কর্মটি হবে স্যার এখানে খনিজ তৈল, পেট্রোলিয়াম, গ্যাস, এগুলির ব্যবসা তো খুব ভালো ব্যবসা হবে। আর যেহেতু রবি দ্বাদশে, পাথর, পুরাতন দ্রব্য, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স দ্রব্য, হ্যাঁ ইলেকট্রনিক্স দ্রব্য হবে, রত্নপাথর দ্রব্য হবে, এগুলো হবে না কেন? সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো হবে না কেন? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে পারে। ইলেকট্রিক কেন হবে? না, mechanical, মঙ্গলের কানেকশন mechanical কই engineer। আছে? মঙ্গলের শনি connection আছে এখানে, ইলেকট্রিক কেন হবে? না স্যার, মেকানিক্যাল শনি স্যার ইলেকট্রিকটা তো দেখে, শনি স্যার ইলেকট্রিকটা দেখে না। মঙ্গল দেখে না ইলেকট্রিক। মঙ্গল না ইলেকট্রিকটা হলে আগুন বিদ্যুৎ আসবে কেন মঙ্গলের সাথে না থাকলে? আর শুক্র থাকলে তখন ইঞ্জিনিয়ারিং এ আসবে কি? শুক্র থাকলে শিল্প, কেমিক্যাল, বস্ত্র, শিল্প, কেমিক্যাল, হ্যাঁ বস্ত্র, এই স্যার, ফ্যাশন বা ডিজাইন, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার। তাহলে স্যার এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিশ্চিত হবে, ভালো হবে। আর বুধ স্যার যতই দ্বিতীয় প্রতি দুষ থাকুক, হয়তো তার প্রাথমিক জীবনে বুদ্ধিটা একটু কম থাকবে, পরবর্তী সময়ে এই বুধ তার বিরাট ফল দেবে। একটু বয়সের পরে, সাধারণত একটু বয়সের পরে এই বুধ তার বিরাট ফল দেবে। বৃহস্পতি যুক্ত বুধ, শনিযুক্ত বুধ অবশ্যই ভালো ফল দেবে। সুন্দর। কিন্তু স্যার এখানে আমার একটা প্রশ্ন, জাতকের সরকারি চাকরি হবে কিনা? শনি আছে পঞ্চম আপনারাই বলেন সরকারি চাকরি হবে কিনা। ধরে নিন এই ধরনের প্রশ্ন আসলো, তাহলে আমাদের লিখতে হবে কি সরকারি চাকরি হবে কিনা? বুদ্ধি কম হওয়ার কথা না, জাতক বরাবর বুদ্ধিমান হবে এবং সে জ্ঞান পিপাসু হবে পঞ্চম প্রতি লগ্নে। স্যার দেখুন স্যার, এখানে রবি কিন্তু তুঙ্গস্থ স্যার, এই জাতকে কিন্তু 100% স্যার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে স্যার। 100 to 100% সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা এখানে পাওয়া যায় স্যার। অধ্যাবসায়, অধ্যাপনার দ্বারাই সে কিন্তু উচ্চশিক্ষা লাভ করবে এবং সে কিন্তু অন্তিমে কিন্তু রবিও তার তুঙ্গস্থ, তার কর্মপ্রাপ্তি এবং সরকারি চাকরির দিকে যদি বলা হয় 100% এই যোগ আছে স্যার, দেখা যাবে স্যার। পরীক্ষার খাতায় কিন্তু রবি তুঙ্গস্থ এটি লিখবেন না, কারণ হচ্ছে তুঙ্গ গৃহে অবস্থানরত, তাই লিখবেন, ভুল ধরার যেন সুযোগ না পায়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ভুল ধরার সুযোগ যেন না পায়। এই শুক্র তুঙ্গ গৃহে অবস্থিত, তাই লিখবেন। আর যদি তুঙ্গ হয় স্যার, যদি 10 ডিগ্রি থাকে স্যার, ডিগ্রি উল্লেখ করছেন না, যখনই ডিগ্রি উল্লেখ করছেন না তখন কিন্তু আপনার এটি তুঙ্গ হতেও পারে, নাও হতে পারে। যদি তুঙ্গ থাকে স্যার, যদি 10 ডিগ্রি থাকে ডিগ্রি বের করতে পারেন, ওই 15 মিনিটের ভিতর ডিগ্রি বের করে উত্তর দিতে পারেন, তাহলে ডিগ্রি মার্কিং করে তারপরে বলবেন তুঙ্গস্থ, না হলে কিন্তু তার মানে ওই ঘরের মধ্যে ডিগ্রিটা উল্লেখ করে দিতে হবে স্যার। হ্যাঁ, শুক্র কত ডিগ্রিতে আছে, কত ডিগ্রি কত মিনিটে আছে, রবি কত ডিগ্রি কত মিনিটে আছে, এইভাবে লিখে দিতে হবে। স্যার সরকারি চাকরি তো স্যার বিষ লগ্নে এমনিও পায় স্যার, বিষ রাশির ক্ষেত্রে তো সরকারি চাকরি পায়, এর মধ্যে রবি তুঙ্গ ঘরে আছে, তাহলে সেই হিসাবে সরকারি চাকরি তো আপনি বললেন, সুবিধা বললো, এটা সরকারি চাকরি যোগ অনেক বেশি। আপনারা এখানে সরকারি চাকরি পাইছেন না, রবি চতুর্থপতি, সে চতুর্থপতি দ্বাদশে অবস্থান করছে,
তো চতুর্থ ব্যস্ত হয়েছে। দ্বাদশে অবস্থান করায় সরকারি চাকরির সাথে কানেকশন কি, কোন জায়গায়? এটা স্যার স্যার, আমি এবং যেটাতে স্যার, রেফারেন্স দিচ্ছি স্যার, এটা হচ্ছে এই- বাচস্পতিতে বিশ্বরাশিতে লেখা আছে, বিশ্বরাশি কর্মের ক্ষেত্রে সরকারি চাকরির কথা লেখা আছে। আরে লেখা আছে পৃষ্ঠা সেটা কি নাম্বার রবির কথা 593 বলে লেখা আছে, না রবি বাদ দিয়ে লেখা আছে? না, এটা উল্লেখ আছে রাশি দিয়ে, স্যার, রবিবার রাশি দিয়ে উল্লেখ লেখা। করা হলো। কিন্তু আপনার ওই এখানে আমরা লাইনটা আবার পড়ুন, ওই লাইনটা আরো 3 বার পড়ুন, 3 বার পড়ার পরে তারপরে দেখুন যে রবির কথা উল্লেখ করা নেই। না, 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 ওখানে রবিবার- রাশির কথা লেখা আছে, আপনার গ্রহ কথা লেখা নেই। তাহলে লেখাটা লেখা আছে। নেই, তাহলে আপনি সে কথা এখানে বলবেন কেন? এখন তাহলে- পরীক্ষার আগে আচ্ছা, আমাদের মাথা কেন ঘুরে বললাম গেল না? স্যার? আচ্ছা, কেন বললাম, যেহেতু রবি এখানে তুঙ্গ ঘরে আছে, হুম। তুঙ্গ ঘরে আছে, আবার আমরা এখানে লগ্ন থেকে দেখছি, তাহলে এইভাবে আমি কানেকশনটা দেখার চেষ্টা করেছি। ও আচ্ছা, সুন্দর। এখানে আমরা এই স্যার সময় রবি এমন কিছু বলবো না ব্যস্ত যে যেন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, কোন শিক্ষার্থী যেন সেইটা শুনে ভুল না করে ফেলে, এমন কোন কথা কিন্তু এখানে বলবো না। আর কেউ হ্যাঁ কিছু স্যার, ঠিক বলবেন আছে। কর্মের ব্যাপারে? আর কেউ কিছু বলবেন? স্যার, পার্মানেন্ট কর্ম কি হবে? কর্ম তো দশা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হয়, কিন্তু তার প্রধান কর্ম কি হবে স্যার? হ্যাঁ, প্রধান কর্ম আপনি একটু বিশ্লেষণ করুন, দুটি কর্মের কথা বলুন আগে, আপনি বলেন একটু দেখি। স্যার সময় হবে। স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার এইখানে স্যার যেহেতু কর্ম হলো রবি, আর আমরা এখানে রবি ডিগ্রি অনুপাতে প্রথমে দেখার চেষ্টা করব আরে আপনার যে বলতে প্রভাব। হবে না, এখানে কর্ম কিসের রবি? আপনি প্ল্যানেট তো এইটা দেখবেন, এটা দেখতে বলছি আপনাকে। এই যে 10/5/2001 তো এইটা, আপনি এই পাশেরটা দেখছেন নাকি? না 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 স্যার, তাহলে ওটা তো দেখছি। তাহলে এটা দেখলে আপনার কর্মে রবি কেন আসতেছে? রবি তো স্যার স্যার এটা বলার ভুল হয়েছে, দশমপতি যেহেতু শনি, আর শনি এখানে বৃহস্পতি বুধকে সাথে নিয়ে আছে, তাহলে ওখানে তিনটা গ্রহের মধ্যে যে ডিগ্রির প্রভাবটা, আমরা ওই ডিগ্রি বিচার করে কি আমরা কর্মের কথাটা আসতে পারি, ওইভাবে বিচার করতে পারি? কি আপনি 15 মিনিটের সময় পাবেন? আমার কথা হচ্ছে কি, প্রশ্নটাই দেওয়া থাকবে কি কর্মকারক গ্রহকে বা কর্মভাব কোনটি। এইবার 10/5/2001 সকাল 7টায় জন্ম হলে তার কর্ম কি হবে, কর্মভাগ্য কেমন হবে, একটু বিশ্লেষণ করুন। হ্যাঁ, কারণ এখানে শনির সাথে তো বৃহস্পতি বুধও সাথে বসে আসছে, সেই হিসাবে তো আমরা যদি শুধু শনি থাকতো তাহলে তো একরকম ছিল, কিন্তু সাথে বৃহস্পতি বুধ আছে, তাহলে এই দুইজনের সাথে তো কম্পেয়ার করা লাগছে। আরে ওটার জন্য আমরা নজর দেব কোন জায়গায়? কথা হচ্ছে যে বৃষ লগ্নের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে বৃহস্পতি শুক্র দুটি গ্রহ পাপ, আর শনি রবি শুভ, আর শনি একাই রাজ্যকারক গ্রহ, তাই তো? তাহলে শুক্রের গৃহে বসে আছে যে হ্যাঁ, স্যার। শুক্র এবং বৃহস্পতি চন্দ্র, এই তিনটি হচ্ছে পাপ। তাহলে আমার চন্দ্রকে আনার দরকার নেই, বৃহস্পতিকে আমার আনার প্রয়োজন নেই, তারপরে শুক্রকে আমার আনার প্রয়োজন নেই। যে ক্ষেত্র বিনিময় করেছে এটিও আমার ভাবার দরকার নেই। আমার ভাবার দরকার রাজ্যকারক গ্রহ ভাগ্য কর্মপতি। সে কর্মপতি লগ্নে আমার বাড়ি এসে বসে আছে, মানে শনি তো তার কর্ম দেওয়ার জন্য তার আমার বাড়ি এসে বসে আছে। একক শনির কর্ম, এখানে আর কোনো কথা নেই। একক শনির কর্ম ছাড়া কোনো কথাই হবে না। কারণ হচ্ছে শুক্র সে তো পাপ গ্রহ, বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে, শনির সঙ্গে তো করেনি, আর সেটি হচ্ছে আয় ভাবের সঙ্গে করেছে। তাহলে আয় ভাবের সঙ্গে আর লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, এদিকে অষ্টম ভাব, তাহলে এর সঙ্গে আমার কর্মের কানেকশন আনার দরকার কি? শুধু শনির কর্মের কথাটা বলে দিলে তো হয়ে যায়, হয়ে যাবে না? হ্যাঁ স্যার, রাজযোগ হিসাবে তার স্যার, রাজযোগ হিসাবে আমার দেখলে প্রশ্নটা- কি হয়ে যায় রাজযোগ। স্যার আমার প্রশ্নটা ছিল, যাবো কেন? এখন যদি জটিল চিন্তা করি, জটিল দেখুন কর্মের যে ক্লাসটি ছিল ওই ক্লাসটি চিন্তা করুন আমরা কিভাবে করেছিলাম, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু এখন যদি আমরা এটাকে জটিল করে ফেলি, পরীক্ষার খাতায় কিন্তু চরম জটিল করে ফেলবো তখন। না স্যার, এখানে প্রশ্ন কর্মক্ষেত্রে তো একটা প্রশ্ন এসে যায় যে সরকারি জব হবে কিনা। তা আমার মতে স্যার সরকারি চাকরি না পাওয়ার সম্ভাবনা, কারণ রবি
সরকারি দ্বাদশে ব্যস্ত হয়েছে, দ্বাদশে তাকে দ্বাদশ ঘন্টা আলোকিত করবে, হয়তো বেডে তার হবে, কিন্তু এই রবি সরকারি চাকরি দিবে না। হ্যাঁ, আমি তো সেই কথা বলতেছি যে হৃদয় বাবু যখন বারবার রবির কথা নিয়ে আসছে, সে চতুর্থপতি রবি দ্বাদশে, ও সরকারি চাকরি দেওয়ার কে, আর কোন বইতে উনি লেখা পেয়েছেন? যাই হোক, এ প্রসঙ্গে চলে যাই। এটা নিয়ে এখানে একটা বিষয় আবার এই একটা প্রসঙ্গ কর্মপদ্ধতি কিন্তু আবার চলে আসবে না, দেখেন চলে আসবে এই ধরনের প্রশ্ন। তারপরে আমরা যেমন কর্ম গণনা করলাম, এইবার যদি ভাগ্য গণনা করতে যাই, যে ভাগ্য গণনা করতে কোন ক্ষেত্র থেকে বা কোন দিক বিচার করবেন, সংক্ষেপে বিশ্লেষণ করুন। তাহলে কি করবেন? ভাগ্য নিয়ন্তা গ্রহকে এইবার ভাগ্য নির্ণয়ের ক্ষেত্রে কোন দিক বিচার করবেন, সংক্ষেপে বিশ্লেষণ করুন। কিভাবে করব আমরা? ভাগ্যবতী হচ্ছে তার শনি, সেও লগ্নে বসে আছে। হ্যাঁ, এই ব্যক্তি এই শখকে ভুলে যেতে হবে, এই শখকে ভুলে যেতে হবে। যতক্ষণ এই শখ সামনে থাকবে ততক্ষণ এই একটা নিয়ে কিন্তু উত্তর দিয়ে ফেলবেন, এই মুঠে বুঝে ফেলি আমি, এর প্রয়োজন নেই। আমি বলি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় যে হেরে যাক, এটা তো আমি চাচ্ছি না। এই জন্য ভাগ্য নিয়ন্ত্রণ আমি বলি ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ কি? নবমপতি। নবমপতি, হ্যাঁ, তাহলে নবমপতি ধরে নিন, নবমপতি ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ। তাহলে এখানে নবমপতি হচ্ছে চন্দ্র, সে ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ। এইবার ভাগ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা বা ভাগ্য বিচার করার ক্ষেত্রে কোন কোন দিক দেখব, সংক্ষেপে বিচার বিশ্লেষণ করব। তাহলে ভাগ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্লাসে কি করিয়েছিলাম? স্যার রাশির লগ্নের নবম ঘর, রাশি নবম ঘর এবং নবম ঘর। সবচেয়ে দেখতে হবে মা বাবার আশীর্বাদ পাবে কিনা, প্রথমে দেখতে হবে। ভাগ্য নিয়ন্ত্রণটা তো করে দেবে শিশুর মা বাবা, দিতে হবে। তারপর নবম ঘর, দশম ঘর দেখতে হবে। মা বাবা ছোটবেলায় বিক্রি করে দিচ্ছে, মা বাবার ছোটবেলায় মারা যাচ্ছে, সেই শিশুও কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে বা রাষ্ট্রনায়ক হচ্ছে না? মা বাবা সবসময় কেন করে দেবে? এখানে কিন্তু আমরা একটু বলে যাব, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম এই মাঝে খুব এই শেষের দিকে ক্লাস হয়েছে যে ভাগ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা লগ্ন থেকে 12টি ভাবকেই কিন্তু বিশ্লেষণ করব। 12 ভাবের মিনিমাম 2-3টি করে বাক্য বা সেন্টেন্স আমরা লিখব, যে তার এই শরীরের দিকে এরকম থাকবে, তার মনের দিকে এরকম থাকবে, তার জীবিকা এরকম হবে, তার ধন সম্পদ এরকম হবে, সে ভাই বোন নিয়ে এরকম থাকবে, বন্ধু মিত্র নিয়ে এরকম থাকবে, বিদ্যা শিক্ষা নিয়ে এরকম থাকবে, ব্যাধিপীড়া নিয়ে এরকম থাকবে, মানে ভাগ্যের সাথে সবকিছু সম্পৃক্ত। অর্থাৎ যেহেতু প্রশ্নটায় যদি বিশ্লেষণ করার কথা আসে, তাহলে আমরা 12টি ঘরেরই বিশ্লেষণ করব। কিন্তু ভাগ্য নিয়ন্তা গ্রহকে এই প্রশ্নের উত্তরে আমরা আসবো ভাগ্যপতিকে নিয়ে। এইবার ধরুন ভাগ্য নিয়ন্তা ভাগ্যপতি ধরুন লগ্ন সাপেক্ষে পাপ, এবং সেই লগ্ন সাপেক্ষে 2-3টি শত্রু গ্রহ দৃষ্ট বা যুক্ত হয়ে বসে আছে। তাহলে তার ভাগ্যের পরিহাসও ঠিক তাই হবে, তদনুরূপ আমরা ব্যাখ্যা করে যাব না? যাব? তাহলে বাবা মা বেঁচে আছে কি নেই তার দরকার কি আমার? ওই যখনই আমরা উত্তর দিতে যাব, তখন পঞ্চম ভাবের যখন বিচার করে যাব, তখন বাবা আছে কি নেই, চতুর্থ ভাব বিচার করলে মা আছে কি নেই চলে আসবে না ওর ভিতর? অবশ্যই চলে আসবে। তবে স্যার ধরেন ভাগ্যবতী একদম ডেস্টর স্থানে, একদম শত্রুর দ্বারা আক্রান্ত, তো এই প্ল্যানেটে যদি দেখি কোন গ্রহটা সবচেয়ে ভালো ফল দেবে, এই গ্রহটি তো তার ভাগ্য নিয়ন্ত্রণ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য তো বলছি প্রথমে ভাগ্যভাব দেখবো, ভাগ্যপতি কি অবস্থানে আছে সেটি দেখবো, 12টি ঘরের বিশ্লেষণ করব, তারপরে আমরা ওটাকে ওখান থেকে বেছে নেব ভাগ্য নিয়ন্তা গ্রহ। এইবার যে ভাগ্য গণনা ক্ষেত্রে কোন কোন দিক বিচার করব সেটি সংক্ষেপে বিশ্লেষণ করে যাব। তাহলে বিশ্লেষণ করতে গেলেই তো আমার কাছে ধরা পড়বে
এই ক্ষেত্রে আমাদের আরেকটি টেকনিক নিতে হবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের। সেই টেকনিকটা কি? ভাগ্য নিয়ন্তা গ্রহ আমাদের তো আর ছক দিয়ে দেয়নি, জন্ম তারিখও দিয়ে দেয়নি। তাহলে আমাদের একটি জন্ম তারিখ, প্রত্যেকে একটি জন্ম তারিখের ছক নিয়ে বিশ্লেষণ করবেন। কিন্তু পরীক্ষার হলে তো আর আপনি একজনের কাছে শুনতে পারছেন না তুমি কত জন্ম তারিখ নিয়েছো, আপনি আরেকজনের কাছে শুনতে পারছেন না আপনি কত জন্ম তারিখ নিয়েছেন, এটা তো শুনতে পারছেন না, শোনার সুযোগও নেই। প্রশ্নেও কিন্তু তা আসেনি। কিন্তু আমরা মানে মনে যার আসে বা যে ধরনের ছক আমরা আগে বিচার বিশ্লেষণ করেছি বা নিজেরা দুই একটি ছক বিচার বিশ্লেষণ করে রাখবেন আগের থেকে, এটা পরীক্ষার প্রস্তুতি হিসাবে, যে এই ধরনের প্রশ্ন আসলে আমরা ভাগ্য নিয়ন্তা গ্রহ এবং ভাগ্য বিচারের ক্ষেত্রে কি লিখব এটি আগের থেকে আমরা একটু শিখে রাখি। শিখে রাখতে পারবো না? ঠিক আছে স্যার। তাহলে সহজ হয়ে যাবে। এইবার বলুন, জন্ম নক্ষত্র অনুযায়ী সান্নাড়ি চক্র আমরা পারি বের করতে? হ্যাঁ স্যার পারি। পারি স্যার। পারেন তো সবাই? সবাই পারেন? পারি স্যার। সবাই হাত জাগান। যারা না পারে বলেন কে কে পারেন না সান্নাড়ি চক্র, বলেন সবাই। বলেন কে 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 পারেন না। জন্ম নক্ষত্র অনুযায়ী সান্নাড়ি চক্র কিভাবে হয়? জন্ম নক্ষত্র থেকে হয় না রাশি থেকে হয় না লগ্ন থেকে হয়? নক্ষত্র স্যার, নক্ষত্র। কিসের থেকে হয়? সান্নাড়ি চক্র কি থেকে বিচার করা হয়? নক্ষত্র থেকে স্যার। কি? নক্ষত্র, জন্ম নক্ষত্র থেকে। তাহলে এবার 5 নম্বর নক্ষত্র হলে আপনারা বলুন জন্ম নারী কি হবে? মৃগশিরা। 5 নম্বর নক্ষত্রের নাম মৃগশিরা। হ্যাঁ স্যার। সুন্দর। এইবার কর্ম নারী কত হবে? 10 নম্বরটা, 15 নম্বরটা হবে। 15 নম্বর। সাথী হবে স্যার। হ্যাঁ, সাথী, স্বাতী। কত নাম্বার? 15। 15 নম্বরটা হবে স্যার। 15 না 14? 15। তাহলে তো ভুল হয়ে যাচ্ছে। কেন স্যার? 5 নম্বরে যদি 1 হয় তাহলে আপনার 5 আর 10 15 হবে না স্যার? কেন 14 ভুল হবে বললাম? না? হ্যাঁ স্যার, 14 হবে, 14 হবে। 5 এর তো ধরতে হবে। 5 তো ধরতে হবে। চিত্রা হবে, চিত্রা। হ্যাঁ, কোনটা হবে? চিত্রা। 5 করে 5 তো বাদ হয়ে গেল। 5 তো যোগ হবে, 5 কে ধরেই তো করতে হবে। 14ই হবে স্যার। আর সাংঘাতিক 5 কে নারী তো কত আগে হবে? ধরতো। সাংঘাতিক সাংঘাতিক হবে স্যার 1 থেকে 23, তাহলে মানে 16 থেকে 7, এই 14 থেকে 7 নাম্বার, 14 থেকে 22 নাম্বারটা হবে 18 19 20। তাহলে আপনার পূর্ব সারা। নক্ষত্র নাম্বার বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, পূর্বাষাঢ়া 20। স্যার পরীক্ষার হলে কি নাম্বার লেখা যাবে স্যার? নক্ষত্র নাম্বার লেখা যাবে? স্যার এটা স্যার একটু পারবো পরীক্ষার হলে নাম্বার লেখা যাবে স্যার? এটা তো যদি প্রশ্ন এরকম দিয়ে দিয়েছেন, ঘুরে তবে স্যার বসে। নাম্বার দিয়ে দেন। পরীক্ষার তবে হলে স্যার স্যার ওই 1 নক্ষত্র নাম্বার দিয়ে কি বেরোনো যাবে? 1 10 16 23 এটা দিয়ে দেন স্যার। এখন সংখ্যা দিয়ে ভালোই তো স্যার। 1 10 16 23 যদি এই সারনারী চক্রটা সংখ্যা দিয়ে প্রকাশ করার জন্য বলতে তো সহজ হইতো। আমরা এই জিনিসটা শুধু মনে রাখবো যে 1 10, তারপরে কত? 1 নাম্বার নক্ষত্রে 1 10 16 18 16 18 23 25 23 25 18 23 25। এই লাইনটা একটু মনে রাখলে হয়ে যাবে না আমাদের? হ্যাঁ স্যার, এইটাই মূল সূত্র। স্যার এই সূত্রটা মনে রাখলেই সহজ। সান্নাড়ি চক্র সবাই আঁকতে পারেন তো? হ্যাঁ স্যার। সুন্দর, সবাই পারে? সবাই সবাই রেসপন্স করেন। তবে না আঁকতে পারলে আকাশিকে নিয়েন। পারি স্যার, পারি। একটা লম্বা চতুর্ভুজ দিবেন, দেওয়ার পরে দুটো ক্রস দেবেন দুই পাশে, তারপরে মাথায় আটকে দেবেন। একদম সহজ। এর জিনিস হচ্ছে ধরেন এই লম্বা চতুর্ভুজ রয়েছে,
এবার এখানে একটা ক্রস দিলাম আর এখানে একটা ক্রস দিলাম। এইবার হচ্ছে এইখানে যুক্ত করে দিলাম, এইখানে যুক্ত করে দিলাম, এইখানে টেনে দিলাম, এই টেনে দিলাম, এই টেনে দিলাম, এই টেনে দিলাম। হয়ে গেছে না সান্নালী চক্র? হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এইটা হচ্ছে জন্ম নক্ষত্র, এইটা হচ্ছে একবার কর্ম নক্ষত্র, শর্টকাট মাঝখানেরটা কোশ্চেন। সান্নালী নক্ষত্র, এইখানেরটা সাংঘাতিক নক্ষত্র, এইখানেরটা মানস নক্ষত্র, এইখানেরটা বিনাশ নক্ষত্র, আর এইটা হচ্ছে সমুদয় নক্ষত্র। এই তো একটা লম্বা আকারে চতুর্ভুজ নেব, দুটো ক্রস দেব, দুটো গুণ চিহ্ন দেব, তার এই মাঝখানটা জুড়ে দেব, শেষ। স্যার এমন প্রশ্ন আসতে পারে যে বিনাশ নক্ষত্রে বা সমুদ্র নক্ষত্রে পাপ গ্রহ থাকলো, তার বর্ণনা দাও। আসলে বর্ণনা দেবেন। ঠিক আছে স্যার। যদি আসে তাহলে কেন বর্ণনা দেবেন না? এখানে যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যে ধরুন জাতকের 12 নম্বর নক্ষত্রে জন্ম, তাহলে তার বিনাশ নক্ষত্রে কত পড়েছে, সেই অনুযায়ী তার বিনাশে কি হবে, তখন কিন্তু উত্তর দিতে গেলে হরস্কোপকে লাগবেই। অর্থাৎ প্রশ্ন ওইভাবে হবে না সান্নালী চক্রে। যদি হতে হয় জন্ম তারিখ উল্লেখ পূর্বক দিতে হবে, না হলে বিনাশে যে দেহ বিনাশ হয়, দেহ বিনাশ যে হবে সে তো সেই বিনাশপতি মারকপতি যদি মারক লক্ষণাক্রান্ত না হয়, সেই নক্ষত্রের সাথে যদি তার আয়ু বিচারের মৃত্যুযোগ না থাকে, তাহলে দেহ বিনাশ কেন হবে? ওইভাবে প্রশ্ন হতে পারে না। হতে গেলে সাল উল্লেখ করতে হবে। বুঝলাম? আর কিছু বাকি? ঠিক আছে। এইবার ধরেন জন্ম নক্ষত্র 6 আর হচ্ছে জন্ম নক্ষত্র আদ্রা আর বা পূর্বাষাঢ়া, এই দুটি দিয়ে নবতারা চক্র অঙ্কন করতে হবে। এটা কি আমরা পারবো? পারবো স্যার। আচ্ছা পারবো স্যার। নবতারা চক্র মনে আছে আমাদের? আচ্ছা স্যার, সম্পদ সম্পদ বিপদ, হ্যাঁ, জন্ম সম্পদ বিপদ ক্ষেম পুত্তারি সাধক অতিমিত্র। এইবার সিরিয়ালে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে একটা লাইন মনে রাখতে হবে যদি দেওয়া থাকে আদ্রা 6, তাহলে 6 থেকে 7 8 9 10 11, 6 থেকে 9টা বসায় যাব, আবার 10 নাম্বার থেকে আবার 9টা বসায় যাব, আবার 11 নাম্বার থেকে আবার 9টা বসায় যাব। এই তো হয়ে যাবে না? হ্যাঁ পারবো তো? এটা সহজ না? সবাই সহজ পারবো? স্যার এটা। সবাই পারবো তো নাকি? হ্যাঁ স্যার পারবে স্যার। এটা সহজ না, আমরা চেষ্টা করব করার জন্য। এইটা সুন্দর কথা বলেছেন। এইবার রাশি ও নক্ষত্র অনুপাতে নামের আদ্যক্ষর কি হবে, এটা তো আমরা জানি না? এটা জানি বলতে স্যার, এটা তো মুখস্থ না স্যার, এই মুখস্থ করে নিতে হবে আর কোন জায়গায় তো দেয়া আছে স্যার। হ্যাঁ, দেওয়া আছে, ওখান থেকে দেখে নেব। এইবার যদি ওখানে বলে যে রাশি ও নক্ষত্র অনুপাতে নামের আদ্যক্ষর কি হবে, আমরা সেটি দিলাম। এইবার সেটি আমরা লিখলাম। লেখার পরে যদি দেওয়া হয় যে এত তারিখে জন্মগ্রহণকারী জাতকের, ওই যেমন নিউমারোলজিতে সকালে করছেন, এর একটি সুন্দর নাম এখানে উল্লেখ করবে, তাহলে আমরা দ্রুত নামটি করার জন্য কি করব? আমরা রাশি এবং নক্ষত্রের আদ্যাক্ষর দেখব, তারপর নিউমারোলজি অনুযায়ী সংখ্যাও দেখব। দেখার পর কোন সংখ্যাটা রাশির আদ্যাক্ষর না নক্ষত্রের আদ্যাক্ষর নিলে পরে ওই জাতকের জন্য শুভ হবে এবং তার টোটাল কাউন্টিং এর সংখ্যা কত আসবে সেই হিসাবটাও করবো স্যার। করে আমরা একটি নাম বসিয়ে দেব, তাই তো? লগ্ন সাপেক্ষে শুভ গ্রহটা তো নিতে হবে বলছেন, সাপেক্ষে যদি শুভ গ্রহ নেওয়া যায় নিতে হবে। আমরা কিন্তু বলেছি লগ্ন অনুপাতে নামের আদ্যক্ষর নয়, এটি রাশি অনুপাতে নামের আদ্যক্ষর। অর্থাৎ রাশি থেকে
আমরা 2, 9, 10, 11, 5 এই সকল ঘরের অধিপতির মধ্যে কে শুভ সেই অনুযায়ী সেই সংখ্যার নাম এবং জন্ম তারিখের নাম একসঙ্গে মিলিত করে তারপরে আমরা একটি নাম ওখানে লিখে দেব। এটা 15 মিনিটে সম্ভব না? প্রণাম স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো। এটা স্যার একটু সময় নিবে স্যার, 15 মিনিটের থেকে একটু সময় তো নিবেই। তো যেগুলি স্যার এই সময় বাঁচে এগুলি একটু পরে ধরবো। একটা প্রশ্নে 2 ঘন্টা সময় পাচ্ছেন, কোনোটায় 10 মিনিটে শেষ যাবে, কোনোটায় 20 মিনিট লাগবে, কোনোটায় 8 মিনিট লাগবে, এইভাবে লাগবে। সব প্রশ্ন তো আর কঠিন হবে না। এইবার মাঙ্গলিক যোগ না মাঙ্গলিক দোষ তা কিভাবে বুঝবেন? ছক এঁকে বিশ্লেষণ করুন। ধরেন প্রশ্ন আসলো, সব একেই স্যার বিচার করতে হবে, দোষ হইল না যোগ হইল। এইবার মাঙ্গলিক যোগ আর দোষ আমরা আলাদা বের করতে পারবো? শিখেছি স্যার মাঙ্গলিক যোগটা একটু বলে দেবেন, দোষটা তো করা যাবে। মঙ্গল যখন যোগযুক্ত হবে, যোগকারক গ্রহ হবে, ধরেন সে কেন্দ্রপতি, ভাগ্যপতি, ভাগ্যস্থানে, বা ধরেন ওই মাঙ্গলিক দোষের মধ্যেও সে যোগকারক গ্রহ। মঙ্গল শুভকারক গ্রহকে নিয়ে মঙ্গলের দোষ খণ্ডন করেছে, এমন যোগ হলে মাঙ্গলিক যোগ, আর না হলে মাঙ্গলিক দোষ। স্যার কর্কট লগ্নের ক্ষেত্রে স্যার মঙ্গল তো রাজ্যকারী গ্রহ স্যার। হ্যাঁ দিলাম রাজ্যকারক গ্রহ মঙ্গল। মঙ্গল, সপ্তমে থাকে আর বৃহস্পতি তার শুভকারক গ্রহ। হ্যাঁ, মকরে তুঙ্গস্থ মঙ্গল। এইবার ধরেন মকরে নয়, লগ্নে মঙ্গল, তো মাঙ্গলিক দোষ, অবশ্যই মাঙ্গলিক দোষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাঙ্গলিক দোষ, তাই তো? 1, 4, 7, 8, 9 বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করে, হ্যাঁ, তাহলে মাঙ্গলিক দোষ কমে না বাড়ে? তখন কমবে স্যার। একমাত্র বৃহস্পতি এটা স্যার মাঙ্গলিক দোষ বাড়বে না কমবে না, এটা মাঙ্গলিক যোগ হয়ে যাবে স্যার। একটা সূত্রে বলা আছে স্যার, একমাত্র মঙ্গলের মাঙ্গলিকত্ব কমে বৃহস্পতির যোগে এবং শনির দৃষ্টিতে স্যার। সেক্ষেত্রে বৃহস্পতি যুক্ত আছে, মাঙ্গলিকত্ব দোষ কমে বা দূরীভূত হয় এবং বৃহস্পতির সহযোগে এবং শনির দৃষ্টিতে। সেক্ষেত্রে যদি বৃহস্পতি যুক্ত থাকে সেক্ষেত্রে মঙ্গল স্যার দোষ তৈরি করবে। এখানে বসিয়ে দিন, তাহলে কি হবে? হ্যাঁ, শনির তৃতীয় দৃষ্টি, তখন মাঙ্গলিক যোগ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা মাঙ্গলিক দোষের একটি ছক করব, মাঙ্গলিক যোগের একটি ছক করব, করে আমরা বিশ্লেষণ করে দিব। পারবো না এটা? আচ্ছা আচ্ছা স্যার, বৃহস্পতির যদি স্যার মিনে বসে রাখি তবে তো মাঙ্গলিক যোগ হবে। বৃহস্পতির কাছে মিনে বসে দিলাম, হবে, অবশ্যই হবে। তার পঞ্চম দৃষ্টি তবে এখনো তো স্যার মাঙ্গলিক যোগ। হ্যাঁ, বৃহস্পতিকে বৃশ্চিকে বসায় দেন, তাও হবে। শনিকে মকরে বসিয়ে দিন, হবে। কি স্যার মাঙ্গলিক যোগ হবে স্যার? হ্যাঁ, কর্কট লগ্নে কি শনির দৃষ্টিতে মাঙ্গলিক যোগ হবে স্যার? শনির দৃষ্টি যদি এখানে পায়, কর্কট লগ্নে তো শনি পাপ দৃষ্টি দিয়েই তো তার মাঙ্গলিক দোষ খণ্ডাবে। কিন্তু মঙ্গল তো আগেই তার এখানে নিচস্থ অবস্থায় আছে এবং তুঙ্গস্থ বৃহস্পতি তাকে সাথে নিয়ে আসে। তাহলে শনির দৃষ্টিতে বৃহস্পতিকে আরো এখানে ইয়ে করে দিবে না স্যার, পীড়িত করে দিবে না? তখন তো আমরা বৃহস্পতিকে নিয়ে এখানে দিব, মানে এই যদি শনি এখানে দিই তাহলে বৃহস্পতি এখানে নিয়ে দেব, দিয়ে এখান থেকে দৃষ্টি ফেলে দেব। আর তখন আমরা যদি বৃহস্পতি এখানে দিই তখন শনি এখানে নিয়ে যাবো, এই মকরে নিয়ে যাব, এখান থেকে মুছে ফেলবো। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। পারবো না? হ্যাঁ স্যার। একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা চর্চা করে রাখেন, দেখা যাবে প্রশ্ন আসতে পারে। স্যার সিংহ লগ্নের ক্ষেত্রে তো রাজ্যকারী, সিংহের ক্ষেত্রে একই সেম হবে তার স্যার। কর্কট এবং সিংহের ক্ষেত্রে একই হবে স্যার। তো আমরা এরকম চর্চা করে রাখলে আমরা উত্তর দিতে পারবো না? পারবো না? পারবো স্যার, পারবো। সুন্দর। এইবার কালসর্প যোগ না দোষ,
ছক এঁকে বিশ্লেষণ করতে পারবো? কালসর্প যোগ না কালসর্প দোষ, এটা ছক এঁকে বিশ্লেষণ করতে পারবো? স্যার একটু আপনি দেখা যান স্যার, একটু কালসর্প বিষয়টা এটা স্যার হিন্স দিয়ে দেন, দুইটা ছকের হিন্স দিয়ে দেন স্যার। এটা তো দুইটা ছকেরই দরকার, দুটি ছক নিয়ে স্যার দিয়ে দেখা যায়। রাহুকে পুরো একটা শব্দ, দুটি ছক দিয়ে স্যার আলাদাভাবে একটু হিন্স দিয়ে দেন। তিন আর তিন 6 7 8, আর কে বাকি থাকলো? শনি। শনি গো, দিয়ে দিই এখানে শনি। ধরেন এটি একটি কালসর্প দোষ, রাহু কেতুর এক পাশে সব গ্রহ আছে, এটি কালসর্প দোষ হয়েছে। এইবার কালসর্প দোষ কখন কালসর্প যোগ হবে, কখন হবে বলেন? কালসর্প দোষ কাটায় কোন গ্রহ? কালসর্প দোষ কাটায় বা দোষের কুপ্রভাব নষ্ট করে কোন গ্রহ? রাহু কেতু। বৃহস্পতি স্যার। একেবারে একই ছক, দেখুন কত মজার জিনিস। মঙ্গল বৃহস্পতি একই ছক আগে বসাই, তারপরে আপনারা একটু পরিবর্তন করে দিলেই কালসর্প যোগ হয়ে যাবে। দেখেন বুধ, এইবার শুক্র, রবি, এইখানে রাহুকে দেন, এইখানে কেতুকে দেন, শুধু রাহু কেতু উল্টে দেন। এইবার রাহু কেতু উল্টে দিয়ে বৃহস্পতিটাকে সরান, বা শনিকে দিয়ে বৃহস্পতিকে দিয়ে রাহুর উপরে দৃষ্টি ফেলে দেন। তাহলে বৃহস্পতিটাকে কোন জায়গায় দিলে রাহুর উপর দৃষ্টি পড়বে? এই ঘরে দিলে পড়বে, এই ঘরে দিলে পড়বে, হ্যাঁ স্যার পড়বে না? কিন্তু এই ঘরের দৃষ্টি, তুলার দৃষ্টি রাহুর উপরে পড়ে খুব একটা কালসর্পদোষ খণ্ডাবে না। কিন্তু এই যে রাহুর উপর দৃষ্টি ফেলতে বৃহস্পতিকে ধনভাবে ফেলে দিতে পারেন রবির গৃহে, আর বৃহস্পতিকে কোথায় দিতে পারেন দেখেন? মিথুনে দিলে, সপ্তম অষ্টম নবম মিথুনে দিতে পারেন। তাহলে মিথুন আর সিংহে বৃহস্পতিটাকে বসায় দেন, কেতুর ডিগ্রির ভিতরে থাকে যেন। এইবার কেতু হচ্ছে এই দিক থেকে ডিগ্রি ধরে নিন, কেতু 20 ডিগ্রি, রাহুও 20 ডিগ্রি ধরে নিন। এইবার বৃহস্পতির ডিগ্রি হতে হবে 5-এর মধ্যে বা ওই 10-এর মধ্যে। বৃহস্পতি 10-এর মধ্যে বসায় দিন, আর অথবা এখানে বৃহস্পতি বসায় দিন। দেখেন তো স্যার এই কাটে কিনা? দ্বাদশে বৃহস্পতি, এই যে দ্বাদশে বৃহস্পতি, তারপরে মিথুনে করে তুলনামূলক ভাবে স্যার ধনভাবে বৃহস্পতিটাই কালসর্প যোগটা বেশি হবে। কারণ এটা দিলে কি স্যার, দিলেও কিন্তু কাটে, বৃহস্পতি দৃষ্টি কাটে, কিন্তু আমরা এখানে বসাবো, সেটি কেতুর ডিগ্রির ভিতরে থাকতে হবে। এটা তো বুঝতে পারছি স্যার। তো আমরা কালসর্প দোষের ছক এঁকে বিশ্লেষণ করতে পারবো না এভাবে? স্যার এখানে কি কেতুর সক্ষেত্র, এই যে আপনার রবিকে ওই সিংহ ধরা হয়, সেই হিসাবে কি রাহু কেতুকে চেঞ্জ করলেন? মূল ত্রিকোণে দিয়ে দিলাম, মূল ত্রিকোণ, মূল ত্রিকোণ, এটা মূল ত্রিকোণ, এই জন্য উল্টে দিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা পারলাম?
স্যার আগেরটা কি তো স্যার স্যার সিংহ তো স্যার কেতুর মূল ত্রিকোণ স্যার হ্যাঁ ক্ষেত্র হ্যাঁ সিংহ কেতুর মূল আগেরটা ত্রিকোণ। ক্ষেত্রে তো সেক্ষেত্রে স্যার কি কোনো প্রভাব পড়বে না কেতুর? আমরা বৃষ লগ্ন মিথুন লগ্ন দিয়েও করতে পারি, ধনু লগ্ন বৃশ্চিক লগ্ন দিয়েও করতে পারি, আবার এই কর্কট লগ্ন দিয়ে ওখানে করা হয়েছে, তাই না উল্টে দিয়ে আমরা কালসর্প যোগ বানিয়ে ফেললাম। স্যার এখানে কি মূলত বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়াটাই মূল কথা? মূল ব্যাপার, আর রাহুকে শান্ত করে দিলাম না মূল ত্রিকোণে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটাই। একেতে রাহু শান্ত করলাম, তারপরে বৃহস্পতি দৃষ্ট হলো। আচ্ছা স্যার, শনি যদি রাহুর উপরে দৃষ্টি দিয়ে রাহুকে শান্ত করতো তাহলে? কাকে দৃষ্টি দিয়ে? শনি করা যেতে পারে, কিন্তু কালসর্প আচ্ছা, দোষ মূলত বৃহস্পতি দৃষ্টিতেই অধিক শান্ত হয়। আচ্ছা আর স্যার যদি স্যার কেতুর সঙ্গে বৃহস্পতিকে দিয়ে দেয় স্যার একসঙ্গে যদি দেই স্যার সেক্ষেত্রে? সবচেয়ে ভালো হচ্ছে কেতুর সঙ্গে বৃহস্পতিকে দিয়ে দেওয়া, এখানে বাদ দিন, এখানে অথবা বৃহস্পতি এখানে দিলাম। বৃহস্পতি দিয়ে দিন। তো এখানে বৃহস্পতি দিলে লাভ নেই। লাভ নেই কি? অষ্টমে বৃহস্পতি দিয়ে, কর্কট লগ্নের অষ্টমে বৃহস্পতি দিয়ে লাভ নেই। কেতুর সঙ্গে দিয়ে দিলাম স্যার। স্যার কেতুর সঙ্গে দিলে তো একটা প্রবলেম আছে, রাহুর তো পাল্টা দৃষ্টি পড়তেছে স্যার বৃহস্পতির উপরে। রাহুর সপ্তমে পড়তেছে, তাই পাল্টা দৃষ্টি পড়বে। রাহুর সপ্তমে পড়ছে, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুরও তো দৃষ্টি পড়তেছে হ্যাঁ, রাহুর বৃহস্পতির উপরে। দৃষ্টি পড়ছে। মূল ত্রিকোণস্থ রাহু, তার দৃষ্টি পড়ে রাহুর দৃষ্টি বরং বৃহস্পতির দৃষ্টিতে শান্ত হচ্ছে। স্যার আরেকটি বিষয় স্যার আমি জানার প্রয়োজন আছে স্যার, যে হ্যাঁ, একটি জায়গায় বলা আছে যে কালসর্প দোষ খণ্ডন হয়, মানে যোগ যেটা পড়ে আসে খণ্ডন হয় যদি রাহু কেতুর সঙ্গে অন্য কোনো গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে স্যার কালসর্প দোষ খণ্ডন হয়, সেটা স্যার কতটা যুক্তিযুক্ত স্যার? অন্য কোন গ্রহ অবস্থান করতে মানে শুভ কারক হয়ে বৃহস্পতি 1 নাম্বার, 2 নাম্বার শনি যদি শুভ কারক হয়ে হয়, তো শনি ও কর্কট লগ্নের চরম পাপ, চরম মারক, তো ও হয়ে কালসর্প দোষ খুব একটা খণ্ডাতে পারবে না। না, বৃষলগ্নের ক্ষেত্রে হলে হ্যাঁ, যখন বৃষ লগ্নের ক্ষেত্রে হবে, এই জন্য বললাম আপনারা কালসর্প যোগ আর কালসর্প দোষ ব্যাখ্যা করতে বৃষ আর মিথুন নেবেন, আর হচ্ছে ধনু আর বৃশ্চিক নেবেন, আর নচেত সিংহ আর কুম্ভ নেবেন, নিয়ে দেখিয়ে দেবেন। পারবো না? এটা একটু এই 1 সপ্তাহে রিসার্চ করলে আমরা এটা পারবো না? পারা যাবে। স্যার কেটে কেটে নিতাম বৃষ্ণ, স্যার কি কি নিব? বৃশ্চিক আর ধনু। হ্যাঁ, বৃশ্চিক ধনু, বৃষ মিথুন, আর হচ্ছে কুম্ভ আর সিংহ। বৃষ মিথুন আর কুম্ভ কুম্ভ সিংহ নেব নাকি? হ্যাঁ নেন। না সিংহ নিব, কর্কট আর সিংহ নেব। কর্কট নেওয়ার দরকার কি? আপনার সিংহ আর কুম্ভ নেন। সিংহ কুম্ভের ক্ষেত্রে তার স্যার এই কালসর্প কেমনে কেমনে শনিও তো স্যার শুভ না এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে। যখন কুম্ভ লগ্নের শনি আর ক্ষেত্রে যাবেন যাবে না, কুম্ভ লগ্ন এবং এই সিংহ লগ্নের ক্ষেত্রে যাবেন, তখন কিন্তু রাহু কেতুর যে পাশে গ্রহ আছে সেই পাশে কিন্তু আপনাকে বৃহস্পতি এবং বা শনিকে ফেলতে হবে, ফেলে দৃষ্টি দিতে হবে। আমাদের নজর রাখতে হবে কি, কালসর্প দোষে অনেক সময় দেখা যাচ্ছে লগ্ন ভঙ্গ কালসর্প দোষ, চন্দ্র ভঙ্গ কালসর্প দোষ, বা একটি গ্রহ ভঙ্গ কালসর্প দোষ, একটি গ্রহ বাইরে আছে তারপরেও কালসর্প যোগ হচ্ছে বা দোষ হচ্ছে। তো সেই রকম না করে আমাদের প্রশ্ন আসছে কালসর্প দোষ না কালসর্প যোগ, ছকে বিশ্লেষণ করুন। তাহলে আমরা পরিপূর্ণ কালসর্প দোষ করব আর পরিপূর্ণ কালসর্প যোগ করব, করে তারপরে আমরা এর উত্তর দেব। পারবো? দেখেন এখানে কিন্তু আমি 5টা ছকে বা 6টা ছকে বুঝাতে পারতাম আপনাদের, যেহেতু এই ক্লাস লাইভ চলছে, এমনকি যারা পরীক্ষা নেবেন তারাও কিন্তু জানছেন। তো জানার পরে যদি বলেন যে কালসর্প যোগ আর দোষের প্রিন্সিপাল স্যার পড়িয়ে দিয়েছে, তাহলে ওইটা বাদ দিয়ে অন্য প্রশ্নে চলে যায়। তো এটা আপনারা অনুধাবন করুন, আমরা একটু সাজেশন ভিত্তিক আলোচনা করতেছি, আপনারা অনুধাবন করুন। তারা যে দেখবে না এর তো নিশ্চয়তা নেই।
আপনারা দেখেছেন যে গ্রুপেও কিন্তু মানে ওই ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির প্রিন্সিপাল স্যারকে এবং সেক্রেটারি মহোদয়কে আমি অ্যাড করেছি, আপনারা দেখেছেন। তাছাড়া ধরুন আমাদের বিএনএস একাডেমির প্রেসিডেন্ট স্যারকে আমরা অ্যাড করেছি। তাহলে তারা কিন্তু ওই কালাস লাইভে লাইভ চলতেছে, এটা কিন্তু তারা অ্যাড হয়ে আছে, ফলো দিয়ে আছে, অবশ্যই কিন্তু তারা দেখতেছে।